প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ইতিহাসের এক মহেন্দ্র ক্ষণের সামনে দাঁড়িয়ে এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আমরা শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে ডক্টর কনক সারোয়ার তিনার আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল। তিনার আহ, স্ত্রী হঠাৎ করে একটু অসুস্থ হয়েছেন, বাইরে গেছেন। তো আশা করছি যে আমরা তাকে অনুষ্ঠান চলাকালীন সময়ের ভেতরেই সংযুক্ত করতে পারবো আমাদের সাথে। পিনাকি দাদা আমাদের সাথে আছেন যথারীতি। তো যে বিষয়টা আমরা আজকে আলোচনা করবো, আপনারা জানেন যে নির্বাচন ঘিরে নানা ধরনের আহ, কার্যক্রম চলছে। এখানে হুমকি দেওয়া হচ্ছে, এখানে ভোট কেনা হচ্ছে। ভোট কেমন হবে, দীর্ঘদিন ধরে একটা আলোচনা হচ্ছিল যে ভোট আদৌ হবে কিনা, সেই ভোট অবশেষে হচ্ছে। তারপরেও কিছু বিষয় তো আছে। কিছুক্ষণ আগে আমরা কুমিল্লাতে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের ঋণ খেলাপির দায়ে যে প্রার্থিতা বাতিল হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ আজকে তিনি হুমকি দিয়েছিলেন যে যারা হাসনাত আব্দুল্লাহর পক্ষে কাজ করবে তাদের বাড়ি ঘরে হামলা চালানো হবে। কিছুক্ষণ আগে আমানুল্লাহ আমান তিনি বলেছেন যে যারা যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে রাখতে। এইসব নানা ধরনের সংকট সংশয়ের মাথায় রেখেই আমাদের যে নির্বাচন সেটা হতে যাচ্ছে। যাই হোক, যারা অপরাধী, যারা কিনা এই দেশকে গেল ১.৫ বছর ধরে চাঁদাবাজি দুর্নীতিতে পতিত করতে চেয়েছে, তারা তাদের কাজ করবে, এখনো করছে, আগেও করেছে, ভবিষ্যতেও করেই যাবে। আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, আপনারা জানেন, বিশেষ করে পিনাকি দাদার ভূমিকা না বললেই না। তিনি আমরা তো আসলে বলতে বাধা নেই যে কিছুটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করেছি। দাদা তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি যে অ্যাক্টিভিজম করেন, সেখানে মানুষকে সে আজ থেকে আরো 6 মাস আগে থেকে নির্বাচনের ভোটের ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন, সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা দাদার বক্তব্যই শুনি যে দাদা কেমন দেখছেন নির্বাচনের মাঠ, কেমন হবে, এখানে কোনো পক্ষপাত তুষ্ট কার্যক্রম বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা। ধন্যবাদ ইলিয়াস। এটা ঠিক যে আজকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল, এবং আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি এটা জাতির ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এইটা অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে নির্ধারিত হবে যে আমাদের দেশ আসলে কোথায় যাবে, সামনে যাবে না পিছনে যাবে, এই দেশ আবার আগের ব্যবস্থায় ফিরে যাবে নাকি সামনে আগানোর একটা পথ খুঁজে পাবে। এই জন্যে এই নির্বাচন নিয়ে আমি বেশ কিছুদিন থেকে কাজ করছি, মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ, কাদের হাতে বাংলাদেশের দায়িত্বটা, রাষ্ট্রের দায়িত্বটা দেওয়া উচিত। এটা নিয়ে আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, আজকের ভিডিওতেও আমি বলছি। আমার দেশের আগামীকালকের ভিডিওতে যেটা আসবে আমি সেটা আজকে একটু বলে নিই। আমি অনেক জটিল রাজনীতি বুঝি না। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি খুব জটিল রাজনীতি বুঝি। আমি জটিল রাজনীতি বুঝি না, আমি খুব সহজে রাজনীতি বুঝি। আমি যখন দেশে ছিলাম তখন ঈদের আগে নানা মানুষের কাছে যায়, ঈদ কেমন হবে, এই দেখি করবেন ইত্যাদি। এক বৃদ্ধা মহিলার কাছে গেছে, কোন এক টেলিভিশন, আমার মনে নাই করছেন, তাকে জিজ্ঞেস করছে যে ঈদে কি করবেন। এই মহিলা বলতেছে যে বাবা, একটা ডিম দিয়ে ভাত খাও, একটা ডিম, একটা ডিম দিয়ে ভাত খাবে, এইটা সেই মহিলা ঈদের আনন্দ। আমরা 55 বছরে একটা বালের দেশ বানিয়েছি। কেন? হাসিনার আমলে লুটপাট হয়েছে $234 বিলিয়ন। আমি জানি না $234 বিলিয়ন বলতে আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা কত টাকা। বাংলাদেশের মতো 4টা দেশকে এক বছর খাওয়ানো যায় $234 বিলিয়ন দিয়ে। এটা কি শুধু হাসিনার 15 বছরের লুটপাট? এটা কি সবাই লুটপাট করছে? সবাই। মুজিব করছে, এরশাদ করছে, এমনকি জিয়ার আমলে লুটপাট হয়েছে, খালেদা জিয়ার আমলে লুটপাট হয়েছে, হাসিনার আমলে তো হয়েছে, কম হয়েছে হয়তো আগের সময়, হাসিনার আমলে হয়তো বেশি হয়েছে, কিন্তু লুটপাট থামে। এখন আমাদের দেশে যদি এই $234 বিলিয়ন থাকতো, আমাদের দেশ কি গরিব থাকে? আমরা তো গরিব না, আমাদেরকে গরিব বানায় রাখা হয়েছে। আমাদের দেশের সমস্যা তো
অনেক কিছু, একটাই সমস্যা, করাপশন, দুর্নীতি। বাংলাদেশে যারা রাজনীতি করে সব কটা বদমাইশ, যারা ক্ষমতায় আসছে সব কটা বদমাইশ, চোর বাটপার, চোর বাটপারের রাজনীতি। এখন বলতে পারেন তাহলে কি জামাত এবং এনসিপি তারাও চোর বাটপার? এই এই দলটাই, এই দুইটা দলই এখনো পর্যন্ত তাদেরকে কলুষ, দুর্নীতির কলুষ স্পর্শ করবে, করবে কিনা জানি না ভবিষ্যৎ, করলে করতে পারে, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এখনো পর্যন্ত এই দুইটা দল যারা কখনো দুর্নীতি করে। আমি মনে করি বাংলাদেশকে যদি বাঁচাইতে হয়, এই দুই দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। বাংলাদেশের মানুষকে যদি বাঁচাইতে হয়, যদি বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হয়, যদি বাংলাদেশ থেকে দারিদ্র দূর করতে হয়, বাংলাদেশের দারিদ্র দূর করার জন্য কিচ্ছু লাগবে না, কোনো প্ল্যান লাগবে না, কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না, শুধু চুরি থাকা আর কিছু না, শুধু চুরি থাকা। বাংলাদেশের সম্পদ যারা চুরি করে বাইরে নিয়ে যাবে না, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। ছোট্ট জিনিস, আর এর জন্য কি দরকার? আমার এমন একটা রাষ্ট্র দরকার যে রাষ্ট্রের দুর্নীতি আমরা একেবারে দূর করে দিতে পারবো। তা বলছি দুর্নীতি কম, অনেক কম, সহনীয় মাত্রায়। 234 বিলিয়ন লুট হয়ে যায়। এই টাকাটা কার? টাকাটা তো সাধারণ মানুষের। মনে করে এটা রাষ্ট্রের টাকা না, এটা রাষ্ট্রের তো কোনো টাকা নেই, নিয়ে রাষ্ট্রের টাকা। তাহলে এই নির্বাচনে যদি আমরা সেই আগের সেই দুর্নীতিগ্রস্ত এই দলকে, বিএনপি যে আজকে ইলেকশন করতেছে, ওদের 50% দুর্নীতিগ্রস্ত, ঋণ খেলা, ব্যাংকের টাকা মাইরে গেছে। ব্যাংকের টাকা তুই মাইরে খাস, তুই নির্বাচন করিস কোন সাহসে, কোন আর্থে? বাংলাদেশে তো আসলে এখন হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে এখন খাওয়ার কোন জায়গা, যে লুটপাট করবে, লুটপাটের জায়গাই নাই বাংলাদেশের অবস্থা। এখন বাংলাদেশে এমন একটা রাষ্ট্র দরকার, এমন একটা সরকার দরকার, এমন একটা শাসন দরকার, যে শাসনে, যে মন্ত্রীদের, যে সরকার কাউকে 1 পয়সা ঘুষ দেওয়া যাবে না, এইরকম একটা শাসন দরকার। তাহলে বাংলাদেশ বাঁচবে। আমাদেরকে বাংলাদেশকে বাঁচাইতে হবে, এটাই একমাত্র সুযোগ। আমি জানি না বাংলাদেশের তরুণ সম্প্রদায়, তাদের কাছে হয়তো আরো সুযোগ আসতে পারে, এটাই আসে, কিন্তু আমাদের প্রজন্মের জন্য আর কোন সুযোগ নেই, এটাই লাস্ট চান্স। এবং আমাদেরকে এই সুযোগে বাংলাদেশকে বাঁচাইতে হবে। এই ভোট বাংলাদেশকে বাঁচানোর লড়াই, এই ভোট বাংলাদেশকে বাঁচানোর ভোট। এবং আমরা চাই, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং নেতৃত্ব চিনতে ভুল করবে না। জি, তবে আমরা আমরা তো আমাদের আলোচনায় অনেক বিষয় উঠে আসবে। আমার মনে হয় প্রসঙ্গক্রমে যদি আপনার বক্তব্যগুলো শুনি আরো বেশি ভালো হবে। আমাদের সাথে এই মুহূর্তে আমি নির্বাচনের মাঠের যে অবস্থা সেটা তো মানুষের জানা প্রয়োজন। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি দেখি ওনার কাছ থেকে সব শেষ অবস্থাটা জানতে পারি কিনা, কারণ সবচাইতে আলোচিত যে আসন ঢাকা 8 আসনে, এখানে আমাদের যে প্রার্থী আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তার যে প্রতিদ্বন্দ্বী, তিনি জানেন যে মানে দীর্ঘদিন ধরে তার উপরে নানা ধরনের করা হয়েছে, বিভিন্নভাবে বেল করার চেষ্টা করা হয়েছে, তার উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে এবং একটা মন করার চেষ্টা করা আসলে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। পাটোয়ারি, আমাকে শুনছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আপনাকে সবচাইতে বেশি কোথায় আমরা গণমাধ্যমে দেখে থাকি, আপনার যে আসন চাই সেখানে আপনার উপরে বেশ কয়েকবার হামলা হয়েছে। আপনি সবসময় খুব সহজ সরল ভাবে, খুবই সাধারণ একটা নিয়ে আপনি সেগুলোকে মোকাবেলা করে যাচ্ছেন। আপনার ভেতরে কোনো উগ্রতা আমরা দেখি নাই। যাই হোক, এই যে আপনি বিশাল ব্যাংকের মালিক এবং চাঁদাবাজের বিরুদ্ধে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার নিশ্চয়ই আর্থিক একটা সংকটের ভেতরেও আপনি আছেন। তো এসব মিলিয়ে নির্বাচনী মাঠের প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে?
জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত আমি বুঝি নাই, আমার মনে হচ্ছে যে আমি আফগানিস্তানে চলে এসেছি। এই জায়গায় একটি মাইন, ওই জায়গায় একটি মাইন, প্রত্যেকটা জায়গায় মাইন ডিফিউজ করতে হচ্ছে। এখন তো আমরা আরো অনেক মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 10-এর মতো মাইন খুঁজে পাচ্ছি, ঢাকা 18-তেও খুঁজে পাচ্ছি। তো প্রথমে আমি যখন নির্বাচনী আমার প্রচারণা শুরু করি, আমার সাথে অনেকগুলো মিডিয়া জয়েন করে, তারা আমার বক্তব্যগুলো নেওয়া শুরু করে। এর মধ্যে অনেকে সাংবাদিক পরিচয়ে এসে জয়েন করে ওই পক্ষের, এবং তারা আমাকে বিব্রত করে অনেকগুলো কোশ্চেন শুরু করে। এরপরে দেখলাম যে সাধারণ ভোটার হিসেবে পরিচয় এসেছে, এবং তারা বলে যে আমরা সাধারণ ভোটার, আপনাকে এই প্রশ্নগুলো করছি। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখি কোন জায়গায় যুব দলের সন্ত্রাসী, কোথাও ছাত্র দলের সন্ত্রাসী। তো আমি গুলিস্তানে বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা গুলিস্তানে প্রচারণা করতে গিয়ে ব্যবসায়ীরা ভাইরা বলল যে আমি সারাদিন অনেক কষ্টে ব্যবসা করি, রাস্তার পাশে হলো ফুটপাতে দোকানদারি করি, আমার দিনে 500 টাকা ইনকাম হয়। আমি যখন বাসায় ফোন করি বলে যে তুমি এত টাকা ইনকাম করো, টাকা কোথায়? তো আমার তো প্রত্যেকদিন রাতে আসলে পকেট থেকে টাকা কেটে নিয়ে যায়। তো ঢাকা আর তো একটা ফুটপাত অথবা ব্যবসায়ীদের একটা হাব, যার জন্য হলো এখানে অনেক ব্যবসায়ী যারা হলো দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়ে আসছে, তারা আমার কাছে কথাগুলো বলা শুরু করলো। এবং আমি যখন ক্যাম্পেইন শুরু করি, সবাই আমাকে মেসেজ দিয়েছিল যে শহীদ ওসমান হাদিবা যেভাবে ক্যাম্পেইন করেছিল ওইভাবে করতে হবে। এবং সেই জন্য আমি ফজর থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা মসজিদে গিয়ে থাকি, এবং সেখানে অনেক মানুষের সাথে আমার ক্লোজলি কথা হয়েছে। দুঃখ দুর্দশা বলা শুরু করলো, কাকে সন্ত্রাসী অ্যাটাক করা হয়েছে, কাকে কি করা হয়েছে। এরপরে আমরা আমাদের গল্পগুলো পাওয়া শুরু করলাম। সেই গল্পগুলোর মধ্যে আমরা দেখা শুরু করলাম যে এখানে একজন কমিশনার ছিল যে সন্ত্রাসী কার্যক্রম করে শুরু করে তার জার্নি শুরু করেছে। এরপর আমি খোঁজ পাইলাম যে তাকে রেলের জায়গাটা কে দিয়েছিল, কে দখল করেছিল, কোন কোন জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল। তো মোটা দাগে যে জিনিসটা আমরা ভয়েস রাইজ করার চেষ্টা করেছি সেটা হলো বাংলাদেশের দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতিটা তারা অ্যাকচুয়ালি গুলিস্তান থেকে যে চাঁদাটা উঠে, অথবা আপনার যদি মোবাইল এবং মানিব্যাগ হারিয়ে যায়, যে টাকাটা হয় ওই টাকাটা তারেক রহমান পর্যন্ত যাচ্ছে। এটা হলো বিএনপির পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম। তো এটা যদি আমরা বাংলাদেশে এই ধরনের দুর্বৃত্তায়নের যদি সিস্টেমটা চলে, আদৌ আমাদের কোনো যে আমরা গণঅভ্যুত্থানের পরে যে রাজনীতিটা করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের অধরা একটি স্বপ্ন থেকে যাবে। সেজন্য প্রথমত আমাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতিটা ভাঙতে হবে। আপনি দেখেছেন মঞ্জুরুল আহসান মুন্সি টোটালি একজন সন্ত্রাসী লোক এবং ঋণ খেলাপি। তারপর আসলাম চৌধুরী ঋণ খেলাপি লোক, তাকে নমিনেশন দিয়েছে, এবং যারা নমিনেশন দিয়েছে মির্জা ফখরুল সাইন করেছে। উনি কি জানতো না উনি যে ঋণ খেলাপি? জানতো, তারপরে তাকে দিয়েছে। দুইটা বিষয় থাকতে পারে, একটা হলো চাপে পড়ে দিয়েছে, তাহলে দলের কন্ট্রোল নাই। আর একটা বিষয় হলো যে না, উনিও এখান থেকে ভাগ পেয়েছে। যদি দলের কন্ট্রোল না থাকে তাহলে এটা সকল দেশবাসীর সামনে স্বীকার করুক যে আমরা অনেকগুলা গুন্ডা মাস্তান আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছে, আমাদের তাদের উপরে কন্ট্রোল নাই, তারাই আমাদেরকে চালিয়ে থাকে, আমরা রাজনীতি করি না, গুন্ডা মাস্তানরা হলো এই রাজনীতি দখল দিয়েছে। তো আমরা হাসিনা আমলে শুনতাম যে ব্যবসায়ীরা হলো রাজনীতি দখল দিয়েছে, এখন হলো গুন্ডা মাস্তান সন্ত্রাসী চোর বাটপার ছাত্র যত ধরনের লোক আছে তারাই নমিনেশন পেয়েছে। যেটা আমরা আশা করি নাই যে গণঅভ্যুত্থানের পরে তারেক রহমান দেশে আসবে, একটা পরিবর্তনের সূচনা হবে। সবার মধ্যে কথা হচ্ছিল যে একটি পরিবর্তন হয়ে যাবে, উনি বিদেশে গিয়ে অনেক ভদ্র হয়ে গিয়েছেন। কিন্তু পুরো জেনারেশন এটাতে আশাহত হলো, এবং আমাদেরকে অনেকে বলেছিল যে দেখবা তোমাদেরকে হতাশ করবে, পুরো দেশবাসীকে হতাশ করবে, এটা হলো একটা ফাফা বেলুন। কিন্তু সেটাই আমরা সত্যিকার অর্থে দেখতে পেলাম, প্রত্যেকটা জায়গায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আমাদের গতকালকে আমাদের ক্যাম্পে হামলা করেছে, ছুরি দিয়ে হলো পোস্ট মেরে চলে গেছে, এবং সেখানে আমাদের 4 জন আহত হয়েছে। আমরা থানায় সেখানে মামলার নথিপত্র দাখিল করেছি যে কি এটা আমাদের উপর হামলা করেছে। এবং বিভিন্ন জায়গায় মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে অমুক বাজারে কে কে চাঁদাবাজি করছে, অমুক লাইন। তো উনি হলো এখানে ভাগ করে দিয়েছে যে কারো হলো কাঁচা বাজার, কারো হলো মাছ বাজার, কারো হলো গুলিস্তানের এই মার্কেট, কারো হলো এই আনারকলি মার্কেট, ঢাকা হাটে এইভাবে একটা হলো চক্র তৈরি করেছে। এবং এই চক্রটা যে টাকাগুলো উঠে থাকে এখানে হলো যুবদল ছাত্রদল তাদেরকে দিয়ে থাকে, এই ধরনের রাজনীতিটা মেনটেন করে থাকে। আর তারেক রহমানের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম সেখানে হলো মির্জা আব্বাসের বড় একটি অবদানের জায়গা, যেটা ঢাকা আট থেকে গিয়ে থাকে। এবং ঢাকা আট থেকে যে সন্ত্রাসী রাজত্ব এখানে চলে এটা পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে এই নেটওয়ার্কটা। আমি ওই দিন মতিঝিলে গিয়েছি, তো ওইখানে একটা ক্লাবে ঢুকেছি, ওইটা ক্লাবটা মোটামুটি ভালো। তো বললাম বাকি ক্লাবের কি অবস্থা, বললো যে যেখানে শিক্ষা অথবা মানুষের স্পোর্টস একটু আড্ডা দিবে, সোশ্যাল কানেক্টিভিটি, সেখানে হলো জুয়া ব্যবসা করে, এবং এই জুয়া ব্যবসা দিয়ে কিছু সন্ত্রাসী পালে। এই সন্ত্রাসীদের দিয়ে কখনো যদি কোথাও প্রবলেম হয় তাদেরকে ডাক দেয়, এই আমাকে বাঁচাতে হবে, এবং তারা এসে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেয়, সন্ত্রাসী কার্যক্রম করে। এভাবেই হলো ঢাকা আটকে একটা সন্ত্রাসের রাজত্ব বানানো হয়েছে। এবং নট অনলি ঢাকা আট, পুরো বাংলাদেশকে এই ধরনের সন্ত্রাসী রাজত্বের জায়গা বানানো হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক দল বল নিয়ে সদল বলে সবাই ঢুকে পড়েছে বাংলাদেশ ব্যাংকের ভিতরে। তো এটা আসলে বাংলাদেশে সম্ভব, এটা অন্য। আগে দেখেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ থেকে রিজার্ভ চুরি করে নিয়ে যায়, এখন হলো এখানে দল বল নিয়ে উইদাউট, আপনি ঠিক আছে আপনি আইটি সেক্টর দিয়ে সিস্টেম গড়লেন, কিন্তু যে অফিসার আছে সে তো পাসওয়ার্ড জানে, তার মাথায় গিয়ে ব্যাংকের মধ্যে পিস্তল ঠেকালেন, তাহলে তো সে পাসওয়ার্ড দিতে বাধ্য হবে।
তো এটা তো আসলে কোনো দেশ না, এমন দেশ তো আসলে আমরা চাই না। মুক্তিযুদ্ধের যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং 90-এর যে ডেমোক্রেটিক একটি বাংলাদেশ আর 24-এর যে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ, সর্ব মিলিয়ে আমরা একটি মর্যাদাকর বাংলাদেশ চেয়েছিলাম। সেই আশাটা আমাদের আর আসলে এদের দ্বারা হবে না বলে আমরা মনে করি। তো আমাকে একজনে বলেছে বিএনপির ভাগ্য হবে দুইটা। একটা হলো যে এমনি তো তাদের চান্দাবাজির অবস্থা খারাপ। আমি একটা সময় বলেছিলাম যে সর্বোচ্চ 80 থেকে 100 আসন পাবে টেনে টুনে। এই সময় আমাকে অনেকে রসাত্মক কথা বলেছিল, কিন্তু বাস্তবে তাই ঘটছে। আমরা যারা বাংলাদেশে আছি দেখতেছি যে মানুষ ট্রেনে করে, ট্রলারে করে, লঞ্চে করে সব জায়গায় হলো দাঁড়িপাল্লা, শাপলাগুলি স্লোগান দিয়ে আনন্দ। ঈদও এত ঢাকা ফাঁকা থাকে না, পুরো ঢাকা। আজকে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম আমার পার্সোনাল কাজে, পুরো ঢাকা ফাঁকা, মানুষ ভোট দিতে চলে গিয়েছে, আনন্দ উল্লাস। কিন্তু যখন মানুষ ভোট দিতে গিয়ে দেখবে যে সেখানে কোনো ভোট ডাকাতি হচ্ছে, ভোট কেনা হচ্ছে, তখন কিন্তু আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছি যে বাস নিয়ে আপনারা রেডি থাকবেন। যেখানে ভোট কেন্দ্রে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদার ভোট ডাকাতি করতে আসবে, আমরা যেরকম গণ অভ্যুত্থানে পরে ডাকাত ঠেকিয়েছিলাম সেইভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন। আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা প্রস্তুত হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা আসতেছে এবং মানুষ নিজেদের প্রস্তুতি নিচ্ছে। একটু আগে দুজন মা আমার সাথে দেখা করতে আসলো। একজনে ক্যান্সার, অর্থাৎ উনি অনেক অসুস্থ। তো উনি ঢাকা 8-এর ভোটার না, উনি ঢাকা 9-এর ভোটার। তো এসে উনি কান্না করে দিয়েছে আমার সামনে, বলতেছে যে আমরা অনেক নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আরো অনেক ছোট ভাই অনেকগুলো আসলো এখানে শাহজাহানপুর থেকে, বললো আমরা ধানের শীষ ব্যাস পরে শাপলাগুলির মার্কায় ভোট দিতে যাবো, কারণ আমরা যে ওইখানে কথা বলবো এই পরিস্থিতি রাখে নাই। অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করতেছে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছে। তো এদেরকে যদি একটি দল এই ধরনের নমিনেশন দিয়ে সংসদে পাঠাতে চায়, তো সংসদ তো আসলে চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী তাদের কোনো আখড়া না। সেটা হলো ভালো মানুষ যারা পলিসি মেক করবে, যারা আমাদের আইনগুলো তৈরি করবে। সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে এখন নাই। আমরা দেখতেছি সব চোর বাটপার, মানুষকে অপশনই করে দিয়েছে তোমরা এদেরকে ভোট দিতে হবে। এখন একটা লোক 2100 কোটি টাকা ঋণ খেলাপি এবং সে যায় ইলেকশন করতেছে। সে যদি ইলেকশন করে, তো তাহলে বাকি যে প্রার্থী তার তো তাহলে ইলেকশন করার কোনো ক্যাপাসিটি থাকবে না, মানুষকে টাকা পয়সা সব দিয়ে। মানুষ অনেক সচেতন হয়েছে, এবার মানুষ মাসল পাওয়ার এবং টাকাকে না বলা শুরু করেছে এবং তারা অনেক কুৎসা রটনায় যে আপনাদেরকে নিয়েও কথা বলা শুরু করে যে বিদেশ থেকে নাকি আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছেন। তো তাহলে তারা ফাইট করুক, কথা বলুক, ভিজিবল এভিডেন্স আনুক, কোন জায়গায় কথা বলছে, কোন জায়গায় আসলে আপনারা কোনো রং ইনফরমেশন দিচ্ছেন কিনা। প্রত্যেকটা তো ভিজিবল ভিডিও দিচ্ছেন। একটু আগে দাদা একটা ভিডিও শেয়ার করলেন যে চাঁদাবাজদের সবাই ঐক্যবদ্ধ হয়ে দৌড়ানি দিয়েছে। এগুলো তো বাংলাদেশের ভিজিবল ঘটনা, মানুষ মুখ খোলা শুরু করেছে। আমরা মনে করি যে যদি তারা সংশোধন না হয়, তাহলে হাসিনার মতনই অবস্থা হবে তাদের। হাসিনা তো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জায়গা আছে, তাদের আসলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না এবং মানুষের হাতে চরম দোলাই খাবে। যেভাবে চোর বাটপার গুলিস্তানে কেউ যদি ধরতে পারে, আচ্ছা মতন যেভাবে কেলায় দুলা দেয়, ওইভাবে মানুষ হলো রাস্তার মধ্যে রেখে এভাবে ধুনা দিবে। যে আজকে অলরেডি আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এরকম একটা ভিডিও ফুটেজও দেখেছি ঢাকাতেই। তো ইনশাল্লাহ এরকম একটা পরিস্থিতি হবে। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। পাটোয়ারি, আপনি আরেকটা বিষয় করার ছিল জি, আমি আজকে যেটা বুঝলাম, আমাদের 110টা কেন্দ্র আছে ঢাকা 8-এ, অন্য জায়গায় তো আরো বেশি। সেখানে যেটা দেখলাম যে প্রত্যেকটা কেন্দ্রে তারা যে প্রিপারেশন নিচ্ছে, 300-400 করে লোকের প্রিপারেশন নিচ্ছে এবং সবাইকে টাকা দিয়ে প্রস্তুত করা শুরু করেছে। পুলিশ এজেন্টদেরকে বলতেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত সব কেন্দ্র দখল করে ফেলতে হবে, বাকিটা পরেরটা আমরা দেখবো। এবং সেখানে আমাদেরও অনেকে আছে, তারা আইসা বলতেছে যে আমাদের এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে আমাদের মতন যারা প্রার্থী আছি, আমাদের তো যদি আমি 100 করেও স্বেচ্ছাসেবক দেই এবং সেই মানুষগুলো যদি কেন্দ্রে যায়, আমি যদি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, তাহলে তো আমার 1.5 কোটি টাকা 2 কোটি টাকা বাজেটের প্রয়োজন। তাহলে আমি 2 কোটি টাকা কি মানুষ থেকে চুরি করবো? আমি তো চুরি করতে পারবো না। জন্য আমি ঢাকা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নিজ নিজ থেকে স্বেচ্ছাবাহিনীর ভূমিকা পালন করুন। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনারা নিজের খাবার নিয়ে যাবেন, জায় নামাজ নিয়ে যাবেন, নামাজ পড়া দরকার হলে ওইখানে নামাজ পড়বেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আপনি এত কষ্ট করে আপনার সন্তানের জন্য একটি বাংলাদেশ গঠন করতে চাচ্ছেন, আপনার মা বাবার জন্য, সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি। আমরা ফাইট করে যাচ্ছি, সারা দেশের মানুষের আপনাদের জন্য দোয়া আছে। এবং আমি ওনার এই বক্তব্যের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আপনার যেহেতু অনেক ব্যস্ততা, আপনি চলে যান। আমরা ইনশাল্লাহ বাকি কথা যেগুলো আছে সেটা দাদা আছে, আমরা বলছি। পাটোয়ারি, তোমার ভূমিধ্বজ বিজয় হবে, শুধু তোমার না, নাহিদের ভূমিধ্বজ বিজয় হবে, হাসনাত আব্দুল্লাহর ভূমিধ্বজ বিজয় হবে, সার্জিসের ভূমিধ্বজ বিজয় হবে। তোমাদের এনসিপি আমি মনে করি মোর দেন 95% জিতে, 100% হয়ে গেল ওইটা অবাক হওয়ার কিছু থাকবে। তোমার জন্য আর তুমি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হবা, শপথ নেওয়ার আগে আমার সাথে বসবা, অ্যাটলিস্ট কি করতে হবে আমি এটা তোমাকে কিছু কথা তোমাকে বলবো, সাজেশন দেবো। এবং আমি তুমি আগামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগাম অভিনন্দন গ্রহণ করো।
জি দাদা, আমরা আলোচনায় যাবো। এর মাঝে মাঝে আমরা হয়তো বিভিন্ন আসনের থেকে দু একজন প্রার্থীকে আমরা যুক্ত করতে পারি, আমি কয়েকজনকে বলে রেখেছি। যাক, প্রিয় দর্শক, আপনাদেরকে একটা বিষয় আমার জায়গাটা পরিষ্কার করি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আপনারা দেখছেন, আমি এবং পিনাকি দাদা আমরা বিশেষ করে খুব সরাসরি একটা পক্ষ নিয়েছি। এটা যদি আপনারা মনে করেন দেশ রাজনৈতিক দলকে আমরা প্রাধান্য দিয়েছি, কারোর বিরুদ্ধে কাজ করতে চেয়েছি, আসলে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছেই। আমরা বোধহয় জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে বিএনপির বিরুদ্ধে বলি, আবার অনেক সময় বিএনপির কাছ থেকে নিয়ে জামাতের বিরুদ্ধে বলি। তো এই মুহূর্তে যদি টাকা পয়সা নেয়ার সুযোগ আমরা চেষ্টা করতাম, সেটা বিএনপির চাইতে বেশি জামাত ইসলামী দিতে পারতো না। তো যেই কারণে আমরা আওয়ামী লীগের আমলে বলতো তারেক রহমানের টাকা খেয়ে আমরা রাইট, তো আওয়ামী লীগের আমাদের শেষ করতে। আমাদের যে টাকা পয়সা আমরা তারেক রহমানের কাছ থেকে আগে নিয়েছি, সেগুলো ডকুমেন্ট আমার মনে হয় সামনে দিলে জাতি উপকৃত হতো। তো এইসব অভিযোগগুলো অনেক আগে থেকেই আমরা শুনছি। আমরা আসলে কোনো পক্ষ নিইনি, আমরা বাংলাদেশের পক্ষ নিয়েছি। এবং এখানে আমি আমার জায়গাটা পরিষ্কার করি, দাদার কথা বলবে। কারণ আমি এইভাবে সরাসরি কখনোই বিএনপির বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারি না। আমি গতকালকে প্রথম সরাসরি আমার 15 মিনিটস একটা প্রোগ্রাম করেছে, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছি। কেন চেয়েছি? প্রথম কথা হচ্ছে যে তারেক রহমানের প্রতি আমাদের একটা বিশাল প্রত্যাশা ছিল, সারা দেশের মানুষেরই ছিল। এবং ওনার কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরে যেটা শুনেছি, সেখানে মার্জিত, ভদ্র, ইনফরমেটিভ, তারপরে একটা স্বপ্ন উনি আমাদেরকে দেখিয়েছিলেন। প্রথমে আমি ধাক্কা খেয়েছি যেদিন বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। আসলে ওনাকে যেদিন ডিক্লেয়ার করা হয়েছে তার আরো অনেকদিন আগে উনি মারা গিয়েছেন। প্রায় আমি মনে হয় গুনেছিলাম যে প্রায় 17-18 দিন আগে উনি মারা গিয়েছিল। এবং এটা ওনার যে দায়িত্বরত ডাক্তার, তিনি নিজে, বিএনপি পন্থী ডাক্তার, তিনি নিজে আমার কাছে স্বীকার করেছেন। তো মনে করেন এই বিতর্কে আমরা যাচ্ছি না, যেহেতু এটা মেডিকেল একটা ব্যাপার। উনি ঠিক আছে, মেডিকেল সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি, কিন্তু উনি তো মানে মৃত্যু পথযাত্রী, উনি তো মৃত্যুর সাথে লড়ছিলেন। এটা তো সত্যি কথা। যদি এটা সত্যি হয়, তাহলে উনি খুবই অসুস্থ ছিলেন এবং তারেক রহমান জানতেন যে উনি মৃত্যুর হাত থেকে বেঁচে আসবেন না। এটা তো উনি জানতেন, ডাক্তাররা এইটুকু তো বলেছে ওনাকে। উনি লন্ডন থেকে গেলেন, বাংলাদেশে যাওয়ার পরে সেখানে সোজা গেলেন উনি জনসভায়। এবং এখানে অনেকগুলো প্রশ্ন আসলে আসে। উনি ইয়েতে ছিলেন, আপনার কি বলে, নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। এত নিরাপত্তা ঝুঁকিতে থেকে উনি আসার পরে যেভাবে মাঠে চলে গিয়েছেন, আমার কাছে এটা খুব নিরাপত্তা ঝুঁকির পূর্ণ একজন মানুষকে মনে হয়নি। আচ্ছা, তারপরেও যাই হোক, উনি যে জনসভাটাতে গেলেন, এই জনসভাটাতে না গিয়ে একজন সন্তান হিসেবে কি উচিত ছিল না আগে মায়ের সাথে দেখা করা? উনি তো জানতেন ওনার মায়ের একদম শেষ মুহূর্তে আছেন, যদি মারা নাও যায়, উনি ধরে নিলাম এটা, কিন্তু একজন মানুষকে এইভাবে রেখে উনি রাজনীতি করেছেন। এটা যার এই সন্তান হিসেবে মায়ের প্রতি যার এই দায়িত্ব, সে দেশের প্রতি কতটুকু দায়িত্ব পালন করবে আমি জানি না। তারেক রহমানের ব্যাপারে আসলে কথা বলতে গেলে খুব মানে অ্যাটাকিং ইয়েতে কথা বলতে পারি না, কারণ তারেক রহমান নিজেও আমাকে যথেষ্ট উনি পছন্দ করেন। আমি এখনো পর্যন্ত উনি দেশ পরিচালনা যেহেতু সুযোগ পান নাই, ওনাকে নিয়ে একদম 100% বলারও সুযোগ নাই। কিন্তু যেই জিনিসগুলো সামনে এখন পর্যন্ত এসেছে, এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে সামনের যেই দেশটা আসলে বিএনপির হাতে যদি যায়, এই দেশটা নিরাপদ থাকবে না। যে কারণে আমি আর কি সরাসরি একেবারে আপনাদের এই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং বাংলাদেশের মানুষকে যে বিষয়টা বলতে চাই, অনেক মানুষ সারাদিন ফেসবুকে, তারপরে ইমেল, নানান ভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এর জমির সমস্যা, ওর জমি দখল করে নিয়ে গেছে, আর বাড়ি করতে গিয়েছে, সে বাড়ি করতে যাওয়ার পরে রড নিতে হবে, সিমেন্ট নিতে হবে, বালু নিতে হবে, না হলে মারতে, হঠাৎ করে রাতের বেলা এসে জমি দখল করে। এই গত ঈদের দিন গরু কিনেছে, সে কুরবানিটাও দিতে পারে নাই, সকালবেলা তার বাড়ি দখল, মিরপুরের মতো জায়গায়। তো এই যে পরিস্থিতিগুলো, আপনি একটা অফিসে গেলে আপনাকে ঘুষ দিতে হয়, আপনি একটা পাসপোর্ট করবেন, ঘুষ দিতে, আপনি থানায় যাবেন পুলিশের কাছে। আমি বাংলাদেশের মানুষকে অন্তত আশ্বস্ত করছি, এখানে লুকোচুরির কিছু না, একটা পক্ষ তো নিয়েছি, যে পক্ষ নিয়েছি সেই পক্ষের কাছে আপনাদের এই দাবি, এই সমস্যা যদি সমাধান করতে না পারি, সেদিন আবার সেখান থেকে বের হয়ে আসবো। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নির্বাচন সামনে, আপনাদের সামনে যে সুযোগ, আমি কালকে ট্রেনের মধ্যে দেখছিলাম, দাদা হয়তো সেই ফুটেজগুলো দেখেছেন, যে ট্রেনের ভিতরে মানুষ দাঁড়িপাল্লার মিছিল করতে করতে বাড়িতে যাচ্ছেন। এই যে এক বিপ্লব, এই বিপ্লবের সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সত্য ন্যায়ের পক্ষে, সৎ শাসকদের পক্ষে রায় দেবেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান নেবেন। দাদা, আমি আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আপনার অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক ছিল, আপনার সাথেও নিশ্চয়ই তারেক রহমানের সরাসরি কথা হয়েছে। আপনি হঠাৎ করে এই বিএনপি থেকে এত 180 ডিগ্রি সরে আসলেন কেন? প্রথম বিষয়টা হচ্ছে যে বিএনপির সাথে আমার যে রাজনীতির অ্যালাইনমেন্ট, সেটা না থাকা, মানে যে কোনো সম্পর্কই তো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট সম্পর্ক। আমি যে রাজনীতিতে চাই, আমি যে বাংলাদেশ দেখতে চাই, আর বিএনপি যে বাংলাদেশ দেখতে চাই, এই দুটার মধ্যে তফাৎ। বিএনপির মূল সমস্যাটা যেটা হয়েছে, আমার সাথে তারেক রহমানের এট লেন্থ আলাপ হয়েছে, দীর্ঘ সময় ধরে আলাপ হয়েছে, লাস্ট যে আলাপটা, মানে যেখানে আমাদের বিচ্ছেদটা হলো আর কি।
আমি তারেক রহমানকে কয়েকটা সাজেশন দিচ্ছিলাম ওই মিটিং এ। এবং আমার সাজেশনটা যদি উনি শুনতেন তাহলে প্রবাবলি বিএনপির আজকের এই অবস্থাটা হয়। আহ, সেটা হচ্ছে যে বিএনপি যেটা চায়, আমি যেটা ওনার সাথে কথা বলে বুঝলাম, সেটা হচ্ছে যে এই যে একটা বিপ্লব হয়ে গেল, আমাকে যে রাষ্ট্রটা সংস্কার করতে হবে, বদল করতে হবে, এটা আগের রাষ্ট্র আর চালানো যাবে না, সেটা উনি মানতে না হচ্ছে। মানে আগের সমস্ত ব্যবস্থা রাখবেন, আগের ব্যুরোক্রেসি, আগের প্রশাসন, আগের জুডিশিয়ারি, আগের সিস্টেম, আগের আইন, আগের সংসদ, সবকিছু আগের মতো। এবং কেন? সেটা হচ্ছে যে উনি ওই রাষ্ট্রটাকে বোঝেন, ওই আগের রাষ্ট্রটাকে বোঝেন। সেখানে শুধু শাসক বদল হবে, মানুষের ভাগ্যের বদল হবে। কিন্তু আমি তো শাসক বদলের জন্য আমরা লড়াই করছি, জীবন দেয় আমাদের বাচ্চারা শাসন বদলানোর জন্য। আমি বুঝে গেলাম যে উনি এটা করবেন না, অন্তত তার সাথে থাকার আর কোনো উপায় নেই। আমি তো রাষ্ট্রকে বদল করতে চাই, আমি তো নতুন একটা রাষ্ট্র চাই, আমি তো সিস্টেমটা বদল করতে চাই, আমি তো নতুন একটা সিস্টেম চাই, আমি তো আবার সেই একই জিনিস, একই দুর্নীতি, একই প্রশাসন, একই পুলিশ, একই নিপীড়ন, একই গুম খুন, ওটা তো আমি চাই না। তাহলে ওইটা বদলের জন্য ওনার ওনার চিন্তা কি? ওনার কোনো চিন্তা নেই। আমি এবার বলছি ওনাকে আমি আসলে কি কি সাজেশন দিয়েছিলাম। প্রথম সাজেশনটা ছিল যে দেখেন, আপনি চার দলকে রিভাইভ করেন, চার দলকে রিভাইভ করেন, ডাকেন সবাইকে, দেখে আপনি 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 জাতির বিবেক হন। আপনার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, আপনি ক্ষমতার উপরে চলে যান। আপনি চার দলকে দেখে তাকে রিভাইভ করে আপনি বলেন যে আপনারাই চালান, আমার দল আপনাদেরকে সমর্থন করে, আমি আপনাদেরকে সাপোর্ট করি, দেশ আপনারা চান, আমরা একসাথে দেশ চালাই। আমাকে সামনে নিতে হবে না, আমি পিছনে থাকি, আমি পিছনে থেকে আপনাদেরকে সাপোর্ট। এই কথাটা যে যে লিডার বলবে তাকে ছাড়বে, যারা অনুসারী না ছাড়বে, আমি তো আমার লিডারশিপ থেকে স্ট্যাবলিশ করতে পারি। আমি একটা সাজেশন দিয়েছিলাম ছাত্র দলকে রিজলভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হবে। কারণ ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নেই, ফ্রেশ ব্লাড নেই, এই সংগঠন তো চলবে না, এই সংগঠন থাকবেও না। তাহলে আমাকে ছাত্র দলকে রিভাইভ করার জন্য কি করতে হবে? আমি বলছিলাম যে আপনাদের সবাই ছাত্র দল সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে হবে। গণসংগঠন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাদের গণসংগঠন হলো যারা ছাত্র দল করতে আসে, বিএনপি যারা করতে আসে, বিএনপি মনা যারা, তারা ছাত্র দল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আপনার দলের লোকের ছাত্র দলের একটা বেটার কন্ট্রোল থাকে, আর আপনিও ওখান থেকে রিক্রুট করতে পারেন আপনার লোকদের, বিএনপির লোকদেরকে আপনি ওখান থেকে রিক্রুট করতে পারেন। তাহলে একটা স্ট্রং ছাত্র শিবিরের পাশাপাশি আর একটা স্ট্রং ছাত্র সংগঠন আমরা পেতাম। উনি সেটাও শুনলেন না। মানে বিষয়টা হচ্ছে একটা নির্বাচন দিতে হবে, এবং নির্বাচনের পরে আমরা ক্ষমতা যাবো। That's it. তাহলে এত 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 24 হলো কেন? জুলাই বিপ্লব হলো কেন? এত বাচ্চারা রক্ত দিল। মানে এখন বিএনপির প্রোগ্রাম গুলো দেখো, কোথাও ওই বিপ্লব আছে? এই কার্ড দিব, ওই কার্ড দিব, সেই কার্ড দিব, কার্ডের পরে কার্ড। তো তার সাথে তো পলিটিক্যাল অ্যালাইনমেন্ট করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তারপর থেকে আমি আমি তখনই বুঝে গেছি যে এই দল আসলে ক্ষমতা আসতে পারবে না। কারণটা হচ্ছে যে বিপ্লবের পরে তো একটা দেশের মানুষের জনমানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষের চিন্তা চেঞ্জ হয়ে যায়, মানুষের ভাবনা চেঞ্জ হয়ে যায়, অ্যাসপিরেশন চেঞ্জ হয়ে যায়, আকাঙ্ক্ষা চেঞ্জ হয়ে যায়, স্বপ্ন চেঞ্জ হয়ে যায় একটা বিপ্লবের পর। ওইটাকে বিএনপি আর ধারণ করতে পারবে না, পারেওনি, পারলেও না। এবং সেটা আগামী 12 তারিখে বোঝা যাবে যে বিএনপি নিজেকে মনে করতেছে 200-র বেশি আসনে জিততে, হ্যাঁ, পূজার চিত হয়ে শোয়ার সব ভূমিধ্বস পরাজয় হবে, এত এমন এমন পরাজয় হবে যেটা তারা কল্পনাও করেন, এমনকি আমরাও কল্পনা করতে পারতেছি না কি পরাজয় হবে। এই পরাজয়ের মুখে দাঁড়িয়েছে। আমি এর আগের প্রশ্নটায় আসি, মানে আমি প্রত্যেককে চিন্তা করতে বলবো যে ধরেন আপনি তারেক রহমান, এবং খোদা না করুক আপনার মা এরকম একটা অবস্থায় একটা হসপিটালে, এভার কেয়ার হসপিটালে এইভাবে অচেতন অবস্থায় আইসিইউ আছে, আপনি কি করতেন? লন্ডন থেকে ফিরলেন, কি করতেন? নেক্সট কাজটা কি হতো বলেন, নিজে চিন্তা করুন। আমার আমার কথা ভাবতে হবে না, আমার কোনো সাজেশন শোনার দরকার নেই। আমার মা হলে আমি নামার পরে ওইখান থেকে হেলিকপ্টার নিয়ে এভার কেয়ারে যেতাম। এভার কেয়ারে কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার ছাদের উপরে একটা জায়গা আছে, গোল জায়গা, দেখেন ওটা কিন্তু হেলিকপ্টার ল্যান্ড করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। এভার কেয়ারে ল্যান্ড করা যায় হেলিকপ্টার। আমি ওখানে নেমে ইমিগ্রেশন শেষ করে আমি এভার কেয়ারে যে ল্যান্ড করতাম, আমি মাকে দেখতাম, আমার মায়ের সাথে দেখা হয়ে যেত,
তারপরে আমি হেলিকপ্টারে করেই এসে আমার জায়গাতে নামতাম, জনসভার জায়গাতে নামতাম, জনসভা করতাম। আমি একজন পলিটিক্যাল লিডার, মানুষজন আমাকে দেখতে চায়, কথা শুনতে চায়, আমি ওখানে নামতাম, কথা বলতাম। কোনো সময় কোনো সমস্যা হতো না, তাড়াতাড়ি হতো, এটা অনেক তাড়াতাড়ি হতো, এফিসিয়েন্ট হতো। কিন্তু সেটা তো করবে না, কি করা হলো? স্পেকটাকল হবে, প্রচুর আর্মি, হাজার হাজার আর্মি তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ওরে বাপরে বাপ। এরকম সিকিউরিটি ট্রাম্পও পায় না, দুনিয়ার কোনো মানুষ পায় না। দেখাই তো হইলো যে আমি একজন বিশাল তালে বড় এসে গেছি বাংলাদেশকে রক্ষা করার জন্য। দাদা, হ্যাঁ, দাদা, আমরা আমরা ফাঁকে একটু আমাদের সাথে কয়েকজন প্রার্থী যুক্ত আছেন। হ্যাঁ, আমাদের কাছ থেকে 1 মিনিট 2 মিনিট করে একটু বক্তব্য নিয়ে নেন, ওরা যেহেতু ব্যস্ত আছেন একটু ছেড়ে দিই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ইলিয়াস, আমি হয়তো আর একটা প্রশ্নের জন্য থাকতে পারবো, তুমি তো জানো যে আমার আমি এখানে একটা কাজের মধ্যে আছি। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, আমি ওনাদেরকে একটু করে শর্টে ছেড়ে দেবো। তুমি নাও। আমাদের সাথে আমরা ব্যারিস্টার আরমান ভাই যুক্ত হয়েছেন। ব্যারিস্টার আরমান ভাই, জি আরমান ভাই, আপনার এখানে কি অবস্থা? নানান ধরনের চাপগুলো ছিল, সেগুলো কতটা কাটিয়ে উঠেছেন? আলহামদুলিল্লাহ, মানুষের ভিতরে আমরা ব্যাপক সাড়া লক্ষ্য করছি, এবং যদি তারা শুধু নিরাপদে ঘর থেকে বেরিয়ে ভোট দিয়ে নিরাপদে ঘরে আসতে পারে, এবং যেই মার্কা তার ভোট দিয়েছে সেই মার্কা যদি কাউন্ট হয়, তাহলে তো আমরা একটি গণবিপ্লব আশা করছি। কিন্তু আমরা প্রশাসনের ভিতরে ব্যাপক পক্ষপাত কিছু দেখতে পাচ্ছি। আজকে আমার একটি বড় কেন্দ্রে যেখানে 26,000 ভোট, সেখানে ইলেকশন কমিশন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে গিয়েছে। আজকে সিটি কর্পোরেশনের লোক সেটা খুলে ফেলার চেষ্টা করেছে। আমার লোকজন নিয়ে সেখানে তাদের সাথে বাধা দিয়েছি। প্লাস আমি যখন সহকারী রিটার্নিং অফিসারকে ফোন করলাম, তারা বললো যে আমরা এখান থেকে খুলে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাবো। আমি কোথায় সেটা আমার পরে জানাবো, কোনো মতো সদস্য দিতে পারেনি। পরে আমি সাথে সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, সব জায়গায় যখন করলাম, লোকজন জড়ো হয়ে গেল, তখন তারা না খুলে চলে গেছে। কেমন করে একজন একটি সরকারি পোলিং স্টেশনের ভিতরে ঢুকে সিটি কর্পোরেশনের লোক ইলেকশন কমিশনের লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারে, এটা তো আমার বুঝে আসে না। আমি যখন সবাইকে ইনফর্ম করলাম, এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন হিন্দু মহিলা আছেন, উনি খুব সাহসিকতার ভূমিকা রেখেছেন। উনি বলেছেন যে একবার লাগানো হয়েছে, এখন সর্বোচ্চ জায়গা থেকে খোলা যাবে না। আমি শুধু একটা উদাহরণ দিলাম, আমার 173টা কেন্দ্র রয়েছে, আমার ওই কেন্দ্রের আশেপাশে লোক ছিল, ওদের খেয়াল করেছে। আপনি রাতের অন্ধকারে কয় জায়গায় কি হচ্ছে আমি কিছুই বলতে পারবো না। তো আমার খুবই বড় আশঙ্কা যে কোথায় কি হচ্ছে আমি জানি না। ধন্যবাদ। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি আর কি, মানে এটা হয়তো দর্শকরা জানে না যে আরমান আর আমার বাসা কিন্তু মিরপুরে এক জায়গায়, পাশাপাশি বাসা। এবং সেই জন্য আমি তো জাতীয় দাদা, সবাই দাদা বলে, দাদা বলে আমাকে দাদা ভাই বলে ডাকে আর কি। হ্যাঁ, তো আমার দর্শকদের জন্য, আমার পাঠকদের জন্য, আমার শ্যালকের জন্য আমি ভোট চেয়ে রাখলাম। হ্যাঁ, আর থ্যাংক ইউ। বিপুল ভোটে বিজয়ী করবে। আমি আমার আসনটা ভিন্ন, যেখানে আমার সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার আছে। ইনশাল্লাহ যদি কেউ বল প্রয়োগ করতে পারে, আমি জানি না কি করতে পারবো, কিন্তু আমার লোকরা জীবন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ঢাকার সব জায়গায় আমাদের এই অবস্থা নেই, দেশে সব জায়গায় অবস্থা নেই। আমরা সব জায়গায় ফিজিক্যালি সবার সাথে ম্যাচ করতে পারবো না। প্রশাসন যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে প্রশাসন থেকে কি লাভ, এটা আমার প্রশ্ন। সো আমি জানি না, আমি আল্লাহর উপর তাকল করে মাঠে আছি, আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ। ইনশাল্লাহ। জি আরমান ভাই, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরো 2জন মানুষ আছে, আমরা ছোট করে শুনে আসবো। জনাব মাওলানা ফজলুল করিম আছেন, ভোলা 2 আসনে খুব স্পর্শকাতর একটা জায়গা থেকে তিনি যুক্ত হয়েছেন। সেখানে খুবই একটা খারাপ অবস্থার ভেতরে যাচ্ছে, কারণ গডফাদার মাফিয়া হাফিজ ইব্রাহিম সেই আসনে সরি, আমাকে একটু এক্সপ্লেইন করা যায়, আমি আবার কিছু একটা মিটিং এ বলেছিলাম, আমাকে যদি। জি জি প্লিজ। তো আমরা এই তিনারা ফজলুল করিম, তিনি একজন মজলুম একজন মানুষ, তিনি এখনো সেই একই অবস্থায় আছেন। তার যে নেতাকর্মী, তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। আমার গতকালের 15 মিনিটস অনুষ্ঠানটা ওই হাফিজ ইব্রাহিমের যে অত্যাচারের শিকার সেই এলাকার মানুষের কিছু বক্তব্য সেখানে প্রচার করা হয়েছে। জনাব মাওলানা ফজলুল করিম, আপনার ওইখানে সর্বশেষ অবস্থাটা আমাদেরকে একটু 1 মিনিট একটু বলবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই যে সর্বসাকুল্যে এ পর্যন্ত 35টা স্পটে আমাদের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে, তাদের আমরা হাসপাতালে ভর্তি করেছি। এই ব্যাপারে একাত্র করে আমরা জেলা প্রশাসক সহ রিটার্নিং কর্মকর্তা যিনি এবং অন্যান্য সহকারী রিটার্নিং কর্মকর্তা, তাদের সেখানে অন্য সব জায়গায় আমরা এগুলি পৌঁছেছি। কিন্তু এগুলির কোনো সঠিক মানে তদারকি এবং নিরপেক্ষ কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখি নাই। ইতিমধ্যে গত রাতে আমাদের কুতুবা ইউনিয়নের আমির মাওলানা
নুরুল করিমের বাসায় 2বার আমাদের নৌবাহিনী রেড দিয়েছে, কিছু পায়নি। সকালবেলা তার মা আবার দেখতে পেলো তাদের পাশের জমিতে কিছু একটা পড়ে আছে, তো পুলিশকে খবর দেওয়া হলো, অথবা পুলিশ নিজ দায়িত্বে সেখানে গেল, গিয়ে সেখান থেকে কিছু জঙ্গে ধরা দেশীয় বগিদাটা রামদাটা এগুলি উদ্ধার করলো। এখন এই যে একজন সম্মানিত মানুষ, তার বাসায় দুইবার রেড দেওয়া, কিছু না পাওয়া, এরপরে আবার এটা করা, হেনস্থা করা, এটা আসলে আমরা তো নৌবাহিনী, সেনাবাহিনী এদেরকে জনগণ দেখলে হাততালি দিয়ে তাদেরকে স্বাগত জানায় এবং মনে করে যে আমরা কিছুটা সেফ। কিন্তু তাদের এই দ্বিমুখী আচরণ সেটা আসলে জনগণের কাছে একটা ভুল মেসেজ যায়। এবং এখনো এই মাত্র আমরা ভিডিওতে দেখলাম যে হাফিজ ইব্রাহিমের লোকেরা মোটরসাইকেল দিয়ে বিভিন্ন ইউনিয়নে মহড়া দিচ্ছে এবং ধর ধর করে এরকম কথা বলছে এবং প্যানিক সৃষ্টি করছে। আর আরেকটা খবর আমাদের কাছে আছে, তারা এই রাতের শেষে অথবা আগামী রাতে ব্যাপক বোমাবাজি করবে, যাতে করে জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমরা আজকে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি এবং এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। আর আপনি ভিডিওতে যে সমস্ত চিত্রগুলি তুলে এনেছেন, তা আমার মনে হয় যে হয়তো 100 ভাগের 10 ভাগও আপনি আনতে পারেন নাই, তবে যেটুকু আনছেন সেটুকু একেবারেই সত্য এলাকার লোকজনের কথা। আমরাও আলহামদুলিল্লাহ এতে যেটা বুঝতে পেরেছি যে আপনি সুদূর পূর্বাসী থেকে এইভাবে সত্য চিত্রটা তুলে এনেছেন, এই জন্য জনগণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, আমিও ধন্যবাদ জানাচ্ছি। এই হলো আমার কাছে জানা সর্বশেষ অবস্থা। জি, মাওলানা ফজলুল করিম, আপনি ব্যস্ত মানুষ, আপনি আপনার প্রচারণার কাজে চলে যেতে পারেন। জি, ধন্যবাদ। মাসুদ পারভেজ রাসেল ভাই, আমাদের শেষ এমপি প্রার্থী যিনি আছেন আমার নিজ জেলা চুয়াডাঙ্গার, তিনি আরেক মাফিয়ার কবলে পড়েছেন। সেখানে গোল্ড স্মাগলার যে দিলীপ আগারওয়ালা, ডায়মন্ড ওয়ার্ল্ডের, সেই দিলীপ আগারওয়ালার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার টরিকের ভাই হচ্ছে শরীফুজ্জামান শরীফ, আমাদের এখানে এমপি নির্বাচন করছেন। তিনি ধানের শীষ প্রার্থী। এই বিষয়টা আমি নিজে তারেক রহমানকেও জানিয়েছিলাম, তাদের দলের নেতা নীতি নির্ধারণী তাদেরকেও জানিয়েছি। তারা কেউ এটার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি, না করে সেখানে সেই সন্ত্রাসীকেই ধানের শীষ মার্কার মনোনয়ন দিয়েছে, যার ফলশ্রুতিতে দেশের এলাকার মানুষের ভেতরে যে অবস্থাটা এখন, তিনি আসলে কত ভোট পেয়ে হারবেন এটার সংখ্যাটা এখন, যেটা দাদা বললেন যে অনুমান করা যাবে না, এখানে আমাদের সেটার একটা ফল আমরা দেখতে পাবো। রাসেল ভাই, আপনাদের এইখানের অবস্থা কি? আচ্ছা, মাসুদ পারভেজ রাসেল হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা 1 আসনের এমপি প্রার্থী। উনি অ্যাডভোকেট, আইন পেশার সাথে জড়িত ছিলেন। রাসেল ভাই, কি অবস্থা বলেন, সব শেষ, মানুষকে জানানোর মতো কি আছে? আমাকে একটু যদি বিদায় দেওয়া যায় ভালো হতো। আপনি আরো 5 মিনিট থাকতে হবে, দাঁড়ান, ওনার এটা শেষ করে তারপরে আপনি। ঠিক আছে। জি, ধন্যবাদ আপনাকে এবং দাদাকে, সবাই যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। আপনি যেমনটি বলছিলেন, আমরা এখানে নির্বাচনের মাঠে আছি। এখনো পর্যন্ত আমাদের এখানে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন কর্মীদেরকে ভোট চাওয়ার ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে, বিশেষ করে মহিলা কর্মীদেরকে, যেটা নিয়ে কয়েকটা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে বেশ কিছু আমাদের কর্মীরা আহত হয়েছেন। তো সেগুলো নিয়ে আমরা অভিযোগ করেছি। পরে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সমন্বিত মিটিং হয়েছে, সেখানেও কেউ বাধা দিবেন না, কেউ কাউকে হুমকি দিবেন না, নিরাপদ পরিবেশে সবাই ভোট সেন্টারে যেতে পারবেন, এগুলো প্রশাসনের পক্ষ থেকে বলা হলো। বাস্তবিক অর্থে মাঠে ময়দানে আমরা খুব বেশি সেটা পর্যবেক্ষণ বা তার আমরা দেখতে পাচ্ছি না বাস্তব রূপ। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে আজকেও চুয়াডাঙ্গা শহরে আমাদের একটা পাড়াতে 2জন মহিলা যারা আছেন তাদের হুমকি দেওয়া হয়েছে, তারা পোলিং এজেন্ট থাকার কারণে তাদেরকে দেখে নেওয়া হবে এবং বিচ্ছিরি ভাষায় তাদেরকে গালিগালাজ করা হয়েছে, সেটা আমরা প্রশাসনকে জানিয়েছি। তারপরে আরো কয়েকটা পাড়াতে গিয়ে এরকম হুমকি দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ভূমিকা যতটুকু জানতে পেরেছি যে তারা যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। পুলিশের অবস্থানটা কেমন? পুলিশ এখন অবশ্যই একটু অ্যাক্টিভ হয়েছেন মনে হচ্ছে। তারা তাদের জায়গা থেকে বললে তারা যাচ্ছেন, কিন্তু মানে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে আমরা যেটা প্রশাসনকে জানিয়েছিলাম যে জনগণের মধ্যে একটা আছে, অস্বস্তি বা অনিশ্চয়তা কাজ করছে, যে প্রকৃতপক্ষে তারা ভোট সেন্টারে যেতে পারবেন কিনা এবং প্রকৃতপক্ষে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা, এটা নিয়ে কনফিউজড থাকার কারণে আমরা প্রশাসনকে একাধিকবার জানিয়েছি। লাস্ট 2 days আগে আমরা বসেছিলাম, সেখানেও আমরা বলেছি সকল প্রার্থীরাই যে সেখানে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হোক এবং তাদেরকে বিভিন্ন বাজার মহল্লায় গিয়ে তাদেরকে বলা হোক যে তারা নিরাপদে ভোট সেন্টারে যাবেন এবং নিরাপদে ভোট সেন্টার থেকে ফিরবেন। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভোট সেন্টারে যেতে পারবেন, কেউ বাধা দিবেন না। এইটা মূলত একটা আমরা চেয়েছি। প্রশাসনও বলেছেন এটা হবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা মানে সেটা মাঠে ময়দানে খুব বেশি কার্যকর যেটা এটাকে বলা যায় যে প্রশাসন গিয়ে মাঠে ময়দানে উৎসাহ দিবে, সেটার ক্ষেত্রে একটু করা নেই। ঠিক আছে রাসেল ভাই, আমরা
আমরা ইনশাল্লাহ আশা করি যে আপনারা প্রতিটা কেন্দ্রের ভোট গুনে নিয়ে তারপরে বাড়িতে যাবেন। আপনারও নিশ্চয়ই লক্ষ লক্ষ মানুষ আপনাকে সমর্থন করে, আপনার একটা বিশাল কর্মী বাহিনী আছে, তাদেরকে মারামারি করে তারপরে চুয়াডাঙ্গার পরিস্থিতি তো আমরা জানি। তো চুয়াডাঙ্গাতে তারা মারামারি করে জামাত ইসলামকে কিছু করে ফেলবে, এটা আমরা করি না দাদা। আমরা এই যে প্রার্থীদের কাছে যে অভিযোগগুলো শুনলাম, মানে কালকের ভোট কেন্দ্রে ভোটারদের ভূমিকা কি হবে এবং যারা প্রার্থী আছেন তাদের ভূমিকা কি হবে, এই ব্যাপারে যদি আপনি সবশেষ কোনো দিক নির্দেশ দেন। প্রথম বিষয়টা হচ্ছে উৎসব। আসলে আপনি বের হয়ে যান, আপনি চলে যান। প্রথম বিষয়টা হচ্ছে উৎসবের সাথে, আনন্দের সাথে দল বেঁধে ভোট কেন্দ্রে যেতে হবে। যত ভোট কেন্দ্রে আমরা বেশি যাব, এই সমস্ত সন্ত্রাসী, এই সমস্ত মতলববাজ, এই সমস্ত চোর ডাকাত ভোট কেন্দ্র থেকে দূরে থাকবে। এবং সোফার আমরা যতটুকু দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজকর্ম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর থাকবে এই সমস্ত ভোট ডাকাত, চোর বদমাশ, গুন্ডা বদমাশ, সন্ত্রাসী এদের বিরুদ্ধে। এবং যখন তারা আসবে, এরা সংখ্যায় কম, এটা মাথায় রাখবেন। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে চোর ডাকাত কয়জন? 18 কোটি মানুষের সামনে যে কোনো সেন্টারকে আমাদের রক্ষা করতে হবে, জনগণ রক্ষা করবে। একটা ভোট কেন্দ্র তো একটা কমিউনিটিতে, একটা পাড়ায়, একটা মহল্লায়, সেই মহল্লার মানুষকে পাহারা দিতে হবে ভোট কেন্দ্রকে। মহল্লার মানুষকে এই ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা, ভোট কেন্দ্র থেকে গুন্ডা পান্ডাদেরকে দূরে রাখা, এই দায়িত্বটা পালন করতে হবে। উৎসবের সাথে ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এটাই আমার শেষ কথা। আর আগামীকালকে একটা আমার ভিডিও আসবে, যেটা ভোটের আগে আমার শেষ ভিডিও। সেখানে আরো কিছু কথা আমি বলেছি, যেটা আগামীকালকে শুনে তারপরে আপনারা ভোট দিতে যাবেন। শোনা যাচ্ছে না তোমাকে? আপনার এই নির্বাচনে আপনি যদি একটু বলেছেন, তারপরে আমরা বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো এই প্রশ্ন আপনাকেও করে, কারা ক্ষমতায় যাচ্ছে? আমি খুব স্পষ্ট ভাবে বলছি যে জামাত, এনসিপি, এবি পার্টি, যে ঐক্যবদ্ধ জোট, যেটা 10 বা 11 দলীয় জোট, আমরা যাই বলি না কেন, তারাই আগামী সরকার গঠন করবে। আগামী 14 তারিখ এই সরকার বাংলাদেশের শপথ নেবে, নতুন বাংলাদেশের সূচনা হবে। এবং বিএনপিকে আমি আহ্বান জানাবো একটা রেসপন্সিবল বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নেন এবং ফলাফলটাকে আপনারা মেনে নেন। জি দাদা, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের সাথে আরো বেশ কিছু সংসদ সদস্য ক্যান্ডিডেট যুক্ত হবেন, তো আমি তাদেরকে নিয়ে আমার লাইফটা আরো কিছুক্ষণ চালিয়ে যাব। আপনাকে ধন্যবাদ। এবং নির্বাচনের আগাম নির্বাচনের জয়ের ঈদ মোবারক জানিয়ে রাখলাম। ঈদ মোবারক। ইনশাআল্লাহ আমরা জয়ের পরে আরেকবার বাংলাদেশের মানুষের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। অবশ্যই, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। দর্শক, আমরা আমাদের সাথে আরো কয়েকজন প্রার্থী যুক্ত হচ্ছেন, যাদের এলাকার বিভিন্ন সার্বিক পরিস্থিতি সেগুলো তারা জানানোর চেষ্টা করবেন। আমরা আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি যে জনাব আমানুল্লাহ আমান, যিনি একাধারে ঋণ খেলাপি, তিনি তার সম্পদের হিসাব নির্বাচন কমিশনে গোপন করেছেন। অনেকগুলো সম্পদ আছে, যে সম্পদগুলো তিনি দেখাননি। সাভারের কিছু সম্পত্তি আছে, সেগুলো দেখাননি। ঢাকাতে অনেক সম্পত্তি দেখাননি। ব্যবসা দেখাননি। এই জিনিসগুলো তিনি করেছেন এবং তার যে সন্ত্রাসী বাহিনী, সেগুলো দিয়ে তিনি জামাতের যে প্রার্থী আছেন সেখানে তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলো তারা যতটা করবে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ হয়তো, হ্যাঁ, একটা ভয় তো মানুষের মধ্যে কাজ করে, এই রাজনৈতিক দলগুলোর মাসেল পাওয়ার, সেটার একটা ব্যাপার আছে। কিন্তু আপনার ধানের শীষের সাথে, ধানের শীষের টাকায়, ধানের শীষের যানবাহনে, তারপরে ধানের শীষের ব্যাজ লাগিয়ে আপনার কেন্দ্রে গিয়ে তারা কিন্তু দাঁড়িপাল্লার ভোট দিয়ে আসবে, এটা মাথায় রেখে মানুষের এই হুষ্টুকু হয়েছে। আমি সবচাইতে উদ্বিগ্ন যে বিষয়টা নিয়ে আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতেই শুনছি, এবং সেখানে মানুষকে টাকা পয়সার একটা বিশাল প্রলোভন দেওয়া হচ্ছে। তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা দাবি থাকবে যে দেখেন, আপনারা বাংলাদেশে এই গেল 54 বছর দেখেছেন, আপনাদেরকে কিন্তু এই যে নির্বাচনের আগে একটু চা খাইয়ে, বিস্কিট খাইয়ে, আগে তো শুধু এটাই অনেক কিছু ছিল, এখন নগদ টাকাও দেওয়া হয়। এবং এইসব করতে গিয়ে জামাতের বা এনসিপির দুই একজন প্রার্থীর কাছেও আমি শুনেছি যে কিছু কিছু জায়গাতে তারা এত পরিমাণে টাকা দিচ্ছে, সেখানে আমাদেরও এটা এই রাস্তায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিছু কিছু জায়গায় মানুষকে সেইটা করতে হয়। তো আমি মানুষকে বলবো যে ভাই দেখেন, আপনারা যদি টাকা নেন, ঠিক আছে, নেন, কোনো সমস্যা নেই। আমি তো এটা থেকে এখন আপনাদের সরাইতে পারবো না। টাকা দিয়ে এই দেশের মানুষ দেশও বিক্রি করে দেয়, এই দেশের মানুষের এত নৈতিক অধঃপতন। তো আপনারা তো সাধারণ মানুষ, আপনাদের এমনিতেই আর্থিক অভাব অনটন থাকে, যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই তারাই দেশ বিক্রি করে দেয়, আপনাদের থাকতেই পারে, টাকা নেন, ঠিক আছে, কিন্তু ভোটটা একটু যেইখানে দিলে
আপনার যে নাগরিক সুবিধা, নাগরিক অধিকার যেগুলো আছে সেগুলো পাবেন। যে মানুষটাকে ভোট দিলে আপনার একটা পাসপোর্ট করতে গেলে ঘুষ দেওয়া লাগবে না, একটা থানায় মামলা করতে গেলে জিডি করতে গেলে ঘুষ দেওয়া লাগবে না, একটা চাকরির জন্য আপনাকে ঘুষ দেওয়া লাগবে না, একটা খারাপ মানুষকে আপনার এলাকায় কোনো সরকারি কোনো পদে বসাবে না, এই বিশ্বাসটা যাদের উপরে আছে তাদেরকে ভোটটা দিন। এটা এটা মনে রাখেন যে এই দেশটা আপনার আমার, এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে আপনার এই ভোটের মাধ্যমে। একটা বিশাল বিশেষ সময়ের মধ্যে সেই নির্বাচনটা এবার হচ্ছে। অতএব এই জিনিসটা কেউ করবেন না যে ভোট করতে যায় ভোটের টাকা পয়সা নিয়ে তারপরে তাদের সাথে তাদের পক্ষে যায় ভোট দিবেন, এত নীতিবান হয়েন না। টাকাটা জানিয়েছেন এটাই তো নীতি বহির্ভূত। তো টাকা নিয়ে এরপরে টাকা নিলে ভোট দিতে হবে, ওই নীতিটা ঠিক রাখেন না। ভোটটা ঠিক জায়গা মতো দিন, যেখানে দিলে মনে করেন যে আপনি সৎ যোগ্য একজন প্রার্থীকে বসাতে পারবেন, সেই মানুষটাকে ভোটটা দিন। যাই হোক, আমরা আজকে যে বিষয়টা আমি শুরুতে বলেছিলাম যে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে বিএনপির বিরুদ্ধে এই নির্বাচনে অবস্থান নিয়েছি। দেখেন, বিএনপির একটা জরিপ করছে তারা, বিভিন্ন পত্রিকাগুলো। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম আরটিভিতে। আরটিভি হচ্ছে বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এক বাটপার আছে ওয়াহিদুজ্জামান। এই ওয়াহিদুজ্জামান হচ্ছে গিয়ে নামের শুরুতেও মানে ভুয়া, শেষেও ভুয়া। শুরুতে বসিয়েছে প্রফেসর, ও প্রফেসর না, আবার শেষে বসিয়েছে অ্যাপোলো, নাম অ্যাপোলো না। দুই ভুয়ার মাঝখানে ও চারিদিকে ভুয়া। এই 2 নাম্বার হচ্ছে তথ্য গবেষণা বিষয়ক তাদের উপদেষ্টা। এই ব্যক্তি কি করেছেন, তিনি হচ্ছে গিয়া নিউজ করেছেন বাংলাদেশের মানুষ নাকি মুখিয়ে আছেন যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখার জন্য। কোথাও 70% আপনার জরিপে বিএনপি এগিয়ে আছে, 80% এগিয়ে আছে। আমরা এই 70-77% এগিয়ে থাকার এই জরিপ কিন্তু ওই যে সজীব ওয়াজেদ জয়দের সময় দেখেছি। সজীব ওয়াজেদ জয়দের যেই পলিসি, বিএনপি তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে প্রতিটি জায়গায় তার মিটিং, মিছিল, বক্তব্য, তারপরে বিভিন্ন জায়গায় ঘরোয়া ইয়তদেরকে নিয়ে তারপরে তারা যে করছে, এই সবকিছু জামাত এই বিএনপি আওয়ামী লীগ করতো। প্রতিটা জিনিস আওয়ামী লীগ করছে, সে একই কাজ তারা করছে। ক্ষমতায় গেলেও আমার বিশ্বাস সে একই কাজ তারা করবে। যে কারণেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। আমি যদি নিজ ব্যক্তিগতভাবে এটার সাথে একমত না। 10 বছরের বেশি কাউকে যদি চাই, সেটা সমস্যা কি? সমস্যা না আমার কাছে ব্যক্তিগত। কিন্তু আমার কথা হলো যে উদ্দেশ্যটা কি বাংলাদেশে, যে কারণে এটা বন্ধ করা হচ্ছে, বন্ধ করতে চাইছে এই সরকার, সেটা হচ্ছে যে এখানে কেউ 10 বছরের বেশি থাকতে গেলে সে স্বৈরাচার হয়ে যায়। তো আপনার পরপর 10 বছর কেউ ক্ষমতা রাখবে, এই চিন্তা, এই স্বপ্ন এত তাড়াতাড়ি দেখা ঠিক না। আর এটা নিয়ে এত পারাপারি করা উচিত না। সবখানেই তারা সেই আওয়ামী লীগের যে পলিসি, সেই পলিসিগুলো নিয়ে আসছে। সেই একইভাবে জরিপটাও করেছে তারা। তো 70% মানুষ যে ফেসবুক বা ইউটিউবের যে পোস্টে আপনার পত্রিকাগুলো, টেলিভিশনগুলো বলছে 70% বিএনপির পক্ষে, তাদের সেই ফেসবুকের পোস্টের যে লাইক, কমেন্ট, রিয়াকশন যেগুলো আছে, সেগুলোতে গেলেই বোঝা যায় যে কয় পার্সেন্ট আসলে বিএনপি কে ভোটে চায়। মানুষ এত অসভ্য হয় নাই, এত নিমুখারাম হয় নাই, এত অবুঝ হয় নাই যে চোর বাটপার চোখের সামনে আমরা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা চাঁদাবাজি করবেন, 12 তারিখ পর্যন্ত কেউ করেন না। ভাই, এই দেশের অনেক সংখ্যালঘু মানুষ আছেন যাদেরকে বলা হয়, মানে বানানো হয়েছে সংখ্যালঘু। এই কথিত সংখ্যালঘু মানুষগুলো সব সময়ই তারা নির্যাতনের শিকার হয়েছে, এটা সত্যি কথা। আচ্ছা, এখন সংখ্যালঘু কারা সেটা হচ্ছে প্রশ্ন। আমাদের সংখ্যালঘু মানে বানানো হয়েছে যে হিন্দু মানুষ। আমি একজন সংখ্যালঘু, আমার নিজের বাড়ি দখল করা হয়েছে, আমার নিজের বাড়ির উপরে নানান ধরনের করে। আমার বাবা মানে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমার বলে যে আপনার তো মাস্টার সাহেব, আপনার তো অনেক বড় বাড়ি, এই বাড়ির এই পাশে আমার একটু দিয়ে দেন। বাড়িতে বাথরুম টাথরুম করে অস্থির, গাছ লাগাই এসে বাধ্য হয়েছি আমরা মানে সেই বাড়ি বিক্রি করে দিতে। এগুলো আমরা বাংলাদেশে এই জমি জায়গার সমস্যা কত পার্সেন্ট হিন্দুর উপরে হয়, মুসলমানদের উপরে সবচাইতে। এখন এই সংখ্যালঘু কেন আমরা? কারণ হচ্ছে আমাদের পেশি শক্তি নাই, আমাদের টাকা পয়সা নাই। আর যারা কিনা এগুলো করে তাদের রাজনৈতিক ভাবে ক্ষমতাশালী মানুষজন আছে, লাঠি আছে, তারা সব দিক থেকে ক্ষমতাশালী। এখন এই ক্ষমতাশালীর এই যে পাওয়ার, এই যে দুর্বলের উপরে, এটা বাংলাদেশের ইতিহাসের শুরু থেকেই চলে আসছে, এখনো পর্যন্ত চলছে। তো সেই মানুষগুলো যাদেরকে সংখ্যালঘু বানানো হয়েছে, সেই মানুষগুলোর কাছে অনুরোধ থাকবে, আপনার জমির সমস্যা, আপনার বাড়ি দখল করে নিচ্ছে, আপনি এলাকায় প্রভাবশালীদের কারণে আপনার মেয়ে কলেজে যাইতে পারে না, ভাই এই সমস্যা থেকে যদি বের হয়ে আসতে চান, আপনাকে জামাত ইসলামকে ক্ষমতায় আনতে হবে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি ইলিয়াস হোসেন, আমার কাছে বহু মানুষ এই জমির সমস্যার কারণে জ্ঞান করেন। আপনাদেরকে বললাম, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, একটু গ্যারান্টি দিচ্ছি যে এই সমস্যা থেকে ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান করবো। আমি কোনো পদে থাকি না থাকি কোনো কিছু না, আমি যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, আপনাদের এইটুকু গ্যারান্টি দিলাম যে এই দেশের মানুষের এই সমস্যাগুলো সমাধান করব। একজন মানুষকে অহেতুক আমাদের দেশে যে সমস্যাগুলো হয়, ধরেন বাড়ি করবে, তার যা ইট নিতে হবে তার কাছ থেকে। ইট কেন নিতে হবে? কারণ ইট আপনার কাছ থেকে মার্কেট থেকে নিতে পারেন, ওর কাছ থেকে নিতে হবে। ও যে ইটের দাম, একটার দাম 6 টাকা, ওইটা আপনার কাছ থেকে নিবে 9 টাকা দিবে, বা 500 ইট টাকা নিবে আপনার কাছ থেকে 1000 ইটের।
এই পলিসি দিয়ে আপনার এলাকার চাঁদাবাজি যে কিছু দুর্বৃত্ত গড়ে উঠেছে রাজনৈতিক আপনার ব্যাকআপের মাধ্যমে, এরা এগুলো করে থাকে। তো সেই মানুষগুলো যেন আর করতে না পারে, সেটার জন্য আপনাদেরকে জামাত ইসলামকে ভোট দিতে হবে, দাঁড়িপাল্লাকে ক্ষমতায় আনতে হবে। যদি আনেন, তখনই এই দেশে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং আপনারা এই জায়গাগুলোকে আপনাদের মতো করে এই অধিকার আপনার যেটা আছে সেটা ভোগ করতে পারবেন। আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা 5 আসনের ডক্টর মোবারক হোসেন যুক্ত হয়েছেন। আমার মনে হয় ওনাকে আমরা পাবো, দেখি উনি যদি নাকি যুক্ত হয়, ওনার ওখানকার সর্বশেষ অবস্থাটা আমরা একটু জানবো। ডক্টর মোবারক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভরত ভাই, আমরা একটু শুনতে চাই আপনার এলাকায় আপনি কি অবস্থায় আছেন এবং পরিবেশ কেমন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেকে ধন্য মনে করছি যে আজকে আপনার সাথে সম্পৃক্ত হওয়ার। আমি কুমিল্লা 5 পক্ষ থেকে আমি সবাইকে অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের মোবারক ভাই, আপনার জরুরি কিছু থাকলে আপনি ওটা করতে পারেন, সমস্যা নেই, কারণ আপনি এখন নির্বাচন নিয়ে অনেক ব্যস্ত। জি, মোবারক ভাই এখানে সেই একই অবস্থা, আপনার রাতভর তারা টাকা পয়সা দিচ্ছে এবং সারা রাতি হয়তো এটা চলতে থাকবে, এবং সেখান থেকে আরো বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে, যেটা মোবারক ভাই নিজেই বলবেন। জি মোবারক ভাই। জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমাকে ইনভাইট করার জন্য। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আমাদের কুমিল্লা 5-এ এখানে একটি সীমান্তবর্তী এরিয়া হওয়ার কারণে এখানে বহুমুখী এখানে অস্ত্রের কারবার হয়, মাদকের সম্রাটরা এখানে বসবাস করেন। তো সেই জায়গা থেকে আমরা অনেকটা ঝুঁকির মাঝে আছি এবং পাশাপাশি আমাদের যে বিএনপির প্রতিদ্বন্দ্বী আছেন এবং অনেকেই তারা তাদের অবস্থান জনগণে আসলে যেভাবে দাঁড়িপাল্লার প্রতি হুমকি খেয়ে পড়ছেন, একবারে মায়ের কোলে শিশু থেকে শুরু করে সর্ব লেভেলের, এইটা তারা ভয় দেখে অনেকেই হুমকি দামকি দেওয়া শুরু করছেন যে দিবে না। অথবা আজকেও বরদুশিয়াতে ঢাকা থেকে 2 জন গেছে ভোট দেওয়ার, মানে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়িতে আসছেন, তাদেরকে মারছেন। আমি মাধবপুরে একটি বক্সিমুল ইউনিয়নের মাধবপুরে একটা গণবৈঠকে গিয়েছিলাম, সেখানে আমাদের উপস্থিতি অনেক। তো সেখান থেকে কয়েকজন লোক তারা ডিস্টার্ব করার চেষ্টা করেন, মাইক বাজানোর চেষ্টা করেন। তা আমাদের ভাইরা বুঝে তাদেরকে পাঠাই দেওয়া হয়। পরে ওরা এসে একটা বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চাকে তারা এই মারধর করেন, লাথি মারেন এবং তাকে নির্যাতন করেন। এরকম ভাবে কয়েক জায়গায় এরকম হয়েছে। আজকে একজন আমাদের সুনামধন্য ডাক্তার মুজাম্মেল, সে ঢাকা মেডিকেলে সুনামধন্য একজন প্রফেসর, সে স্বাভাবিকভাবে লোকজনের সাথে সাক্ষাৎ করতেছেন, একজন এসে তার উপরে গায়ে হাত দিচ্ছেন। তো এই বিষয়গুলো নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক যে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পেরে বিচ্ছিন্নভাবে শিশুদের উপরে, নারীদের উপরে এবং রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের উপরে তারা আক্রমণ করে যাচ্ছেন। এটা আমাদের জন্য আসলে আমি মনে করি স্বাধীন দেশের জন্য একটা দুঃখজনক বিষয়। তো এই বিষয়গুলো আমরা জানাচ্ছি প্রশাসনকে, প্রশাসনের যত সম্ভব চেষ্টা করে যাচ্ছেন এবং আমরাও ফিল করি যে প্রশাসন আরো সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সীমান্তবর্তী এরিয়াগুলোতে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারের, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যে অভিযান চালানো দরকার, সেটা আমি মনে করি পর্যাপ্ত তারা করছেন না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় লেভেল প্লেইং এর ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন থেকে যায় এবং মাদকের সম্রাট হিসাবে যারা আছেন তারা সবাই এখন এক হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে কাজ করে যাচ্ছে, কিন্তু জনগণ সবাই জানে এবং প্রকাশ্যে সবাই সবগুলো বিষয় মানুষের কাছে কিন্তু একবারে দিনের মতো ক্লিয়ার। এবং অনেকগুলো রিপোর্ট আপনার যেহেতু আন্তর্জাতিকভাবে সব বিষয়গুলো আপনার নলেজে আছে, সবগুলো রিপোর্ট আপনার কাছে আছে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনারা যারা এই অনলাইনে কাজ করছেন এবং জুলাই যোদ্ধা হিসেবে আপনারা ভূমিকা রাখছেন এবং নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে আপনারা জনগণ ভূমিকা পালন করছেন, আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরো বেশি কথা বলা উচিত এবং জনগণকে আরো সচেতন করা উচিত, এই বিষয়টা আমি মনে করি। মোবারক ভাই, আপনার অনেক মূল্যবান সময় আপনার দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো লাগছে আজকে আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। মোবারক ভাই, ইনশাল্লাহ কথা হবে, সংসদ সদস্য হওয়ার পরে কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর ভাই আপনার নাম্বারটা পেলে এক সময় নিব ইনশাআল্লাহ। জি, ফরাদ ভাইয়ের কাছ থেকে নিয়ে নিন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আপনাদের যারা প্রার্থী আছেন তাদেরকে আমার কিছু পরামর্শ আছে। সেই পরামর্শটা হচ্ছে, ধরেন প্রথমত হচ্ছে প্রশাসনে এখন পর্যন্ত যারা মনে করছেন যে কোনো বিশেষ দল ক্ষমতায় চলে আসবে এবং সেটা মনে করে যদি কেউ কোনো অপকর্ম করে থাকেন, আপনাদের 5 তারিখের পরে যে ক্ষমাটা আপনারা পেয়েছিলেন সেই ক্ষমা কিন্তু পাবেন। অনেক জায়গা থেকে অনেক তথ্য আসে। এখন পর্যন্ত সোফার সেনাবাহিনীর ভূমিকা আমরা খারাপ পাইনি, তবে সেনাবাহিনীকে কলুষিত করার জন্য যারা আগে কাজ করেছে সেই দল এখনো অনেকেই তাদের ক্যান্টনমেন্টে আছে, চাকরিতেও আছেন, সেই গ্রুপটা অ্যাক্টিভ তো আছেই। তো তাদের সেটা নাশাত করে দেওয়ার জন্য সেনাবাহিনীর ভেতরেই তাদের সহকর্মীরা আছে। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে নির্বাচনের দিন তারা 2018 সাল, 2014 সাল
2024 সালে তাদের যেই কালিমা তাদের শরীরে লেগেছে সেটা তারা পরিষ্কার করবে এবারে নির্বাচনে সঠিক ভূমিকা রাখার মধ্য দিয়ে। তো প্রশাসনের মনে করেন একজন ডিসি, তিনি পদাধিকার বলে রিটার্নিং অফিসার, এখন তিনি মনে করেন একটা আপনার এলাকার ইয়েতে আসলে আপনাকে সে টার্গেট করলো, যেমন আমার চুয়াডাঙ্গাতে মনে করেন যে এখন রাসেল ভাই প্রচন্ড আপনার জনপ্রিয় একজন নেতা, এখন তারা এটা দেখে তারা নানানভাবে প্রশাসনকে দিয়ে চেষ্টা করলো, যেটা মাঠে সমান। আমি মনে করি না যে কোনো কেন্দ্র দখল করে এবার কোনো জায়গায়, হ্যাঁ দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু জামাত ইসলামের সাথে কেন্দ্র দখল করে বিএনপি তারপরে নিজেদের মন মতো করে সিল মারবে, এই দিন বাংলাদেশে এখন আর জামাত ইসলামের নাই। এবং সাধারণ মানুষ থাকবে, লক্ষ লক্ষ ভোটার এবার ভোট দিতে যাবে। আমি কালকে ট্রেন বাস এগুলো বিভিন্ন নিউজগুলোতে দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, সেখানে সেই মানুষগুলো আপনার দেশে গিয়ে আপনার জোর করে হাসিনার মতো সিল মারতে দিবে, এটা মনে করার কোনো কারণে সেটা সম্ভব না। কিন্তু যেটা হইতে পারে সেটা হলো ডিসি অফিস থেকে আপনার একটা ফল ঘোষণা করা হলো। এটার জন্য আমার পরামর্শ হচ্ছে যারা প্রার্থী আছেন তাদের প্রতিটা কেন্দ্রের হিসাব রাখতে হবে, সেই কেন্দ্রের ভিতরে আপনার কতজন লোক কোন জায়গায় কার অবস্থান থাকবে, এবং যারা এখানে মারামারি করতে আসবে এরকম খবর আপনাদের যাদের ব্যাপারে থাকবে সেই সব জায়গায় আপনাদের প্রস্তুতি থাকতে হবে। আচ্ছা, এখন কেন্দ্রগুলোতে যেটা হবে, মনে করেন রাত 4টার সময় মনে করেন বা 5টার সময় নির্বাচন শেষ হলো, আপনার ভোট গণনা শুরু হলো ধরেন 8টা থেকে, আপনি 12টা 1টা পর্যন্ত আপনি ভোট, 3টা পর্যন্ত ভোট গণনার সময় লাগবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভোট গণনা করার পরে ওই কেন্দ্র থেকে আপনাকে রেজাল্ট নিতে হবে, এবং ওই রেজাল্ট যখন ঘোষণা হবে এটা আপনারা ভিডিও করবেন, প্রতিটা মানুষ আপনাদের সাথে। মোবারক ভাই, আমার মনে হয় আপনি বের হয়ে যেতে পারেন, আপনি কাজ করেন। তো আমার হচ্ছে যে যারা এই নির্বাচনগুলোতে কেন্দ্রগুলোতে থাকবেন সবার কাছে ক্যামেরা থাকবে, চাইলে আপনারা বডি ক্যামেরা রাখতে পারেন, চাইলে মোবাইল রাখতে পারেন, বাট আপনার কাছে ক্যামেরা থাকতে হবে। যেখানে যেটা ঘটবে সাথে সাথে আপনাদেরকে সেটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমি আমার এই লাইভের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে বলি, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে 15minutesbd@gmail.com। 15 আমি একদম স্পেল করি যাতে আপনাদের সুবিধা হয়, 15minutesbd, দ্যাট মিনস 15minutesbd@gmail.com। এখানে আপনারা যখন যেটা আসে সেটা করবেন, জানাবেন, এবং বাংলা এডিশনও আপনাদের মাঠে থাকবে আগামীকালকে, এবং আপনাদের সহকর্মী যারা আমাদের আছেন তাদের ব্যাপারেও আপনারা তথ্য দিবেন। তাদের কাছে কোনো কিছু থাকলে আপনার নিজের ফোনে আপনি আপলোড করবেন। এখন ওই দিন নাই আওয়ামী লীগের মতো যে কেউ কোনো কিছু রেকর্ড করলেও সে চালাইতে পারবে না, এলাকায় বিশাল কিছু করে ফেলবে, এই অবস্থা হবে না। এবং বিএনপি, আমার বিশ্বাস যে রেজাল্ট যেটাই হোক বিএনপির মেনে নেয়, যদি বিএনপির বিরুদ্ধে যায় সেটা মেনে নেওয়া উচিত হবে। আমি এখনো তাদের মন মানসিকতা সেটাই দেখছি। কিছুক্ষণ আগে তারা কুমিল্লা যেই হাসনাত আব্দুল্লাহর আসনে মঞ্জুকে আপনার করা হয়েছে, আপনার এই যে বহিষ্কার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। আচ্ছা, আমার আরেকটা ইমেল আপনাদেরকে বলে রাখি, আমার video@ilyashussein.com, এখানে আপনারা পাঠাইতে পারেন, @gmail.com আপনারা এখানেও দিতে পারেন। আর হচ্ছে গিয়ে আমাদের যে বিষয়গুলো, সরি আমি আমার আপনাকে আরেকবার একটু বলি, video@ilyashussein.com, আমার টিম থেকে মাত্র এটা পাঠাইলো, সেখানে আমাদের ভিডিওগুলো আমাদের থাকবে, সো আপনারা এখানেও পাঠাইতে পারেন। আচ্ছা, তো এখন আপনি যখন কিনা কেন্দ্রটা আপনার হাতে রাখলেন, আপনি সেখানে কেন্দ্রের ফলটা ঘোষণা হলো আপনার ফোনে, আপনি নিয়ে নিলেন, রেকর্ড থাকলো, আপনি এই কেন্দ্রের আপনার বলা হয়েছে যে প্রিজাইডিং অফিসার বলেছে যে এত ভোট আপনি পেয়েছেন, আপনার পুরো জেলার, আপনার পুরো আসনে আপনার ভোটার আছে ধরেন 3 লাখ। এখন আপনি ওই কেন্দ্রে আপনি ভোট পেলেন 2,500। আচ্ছা, 2,500 পাওয়ার পরে যতগুলো কেন্দ্র আছে সবগুলো কেন্দ্র মিলিয়ে আপনি ভোট পাইলেন 2 লাখ। মানে আপনার ক্যালকুলেটারে আপনি হিসাব করে দেখলেন যে সবগুলো আপনাদের কর্মীদের সবার কেন্দ্রের ফলাফল আপনি যোগ করে দেখলেন 2 লাখ, আর ওই প্রার্থী পেয়েছে 80,000। এখন 3 লাখ ভোটের মধ্যে 2,80,000, আপনি 2 লাখ, সে 80,000। এবার নির্বাচন কমিশনার অফিসে যাওয়ার পরে, অর্থাৎ যিনি ডিসির অফিসে যখন আপনার ফলাফল ঘোষণা হবে, ডিসি বলল আপনি ভোট পেয়েছেন 1,10,000, আপনার অপোনেন্ট পেয়েছে হচ্ছে 1,25,000। এখন আপনি তো সবগুলো আসনের এইগুলো যোগ করে রেখেছেন, সেটা নিয়ে যদি পরবর্তীতে মামলাও হয়, তদন্ত হয়, আপনি আপনার এগুলো সব দেখাইতে পারবেন। সো প্রতিটা কেন্দ্রে নির্বাচন হবে, প্রতিটা কেন্দ্রে প্রতিটা ভোট আপনি ঠিক জায়গায় পড়ছে কিনা, মানে সে তার মন মতো দিতে পারছে কিনা, তার সেটা চিন্তা করে, কেউ তাকে জোর করে কোনো ভোট ব্যালটে তাকে সিল দেওয়াচ্ছে কিনা, তার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে কিনা, এগুলো ঠিক রাখতে হবে প্রতিটা ভোটে। আর প্রতিটা কেন্দ্রের হিসাব আপনাদেরকে নিতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো আমার মনে হয় যদি সেটা করা হয়, কোনো জায়গায় একটা জায়গাতেও তারা এই চুরি বাটপারি করে তারপরে জিতে আসবে, যা মনে চায় তাই করবে, এটা আমার মনে হয় না করতে পারবে। এটা আপনাদেরকে আমি বলে রাখলাম। আর হচ্ছে গিয়ে সেনাবাহিনীর যে বিষয়টা, সেনাবাহিনীর ভাই দেখেন, আপনারা এই দেশের প্রাণ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সিকিউরিটি, এগুলোর জন্য আপনাদের
বাইরে আমাদের আর কোনো শক্তি নেই যারা এই দেশটাকে রক্ষা করতে পারবে। অনেক দুর্নাম, অনেক 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 বদনাম, অনেক অপকর্ম আপনারা করেছেন। এই অপকর্মগুলো থেকে আপনারা এই ইয়ে করলে, যদি নাকি মনে করেন যে বের হয়ে আসতে চান, তাহলে আপনাদেরকে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ যা চায়, বাংলাদেশের মানুষ যাকে ভোট দিতে চায়, যাকে নির্বাচিত করতে চায়, সেই রেজাল্ট বের করে আনার জন্য আপনার যে ভূমিকা, সেই ভূমিকা আপনি পালন করবেন, এটা আমি প্রত্যাশা করি। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আবুল আহাদ আছেন। আব্দুল আহাদ ভাই, আপনি আমাদের খুব পরিচিত মুখ। আব্দুল আহাদ ভাই, তিনি, আপনারা জানেন যে ওসমান হাদি তার চিকিৎসার সাথেও তিনি খুব সরাসরি সম্পৃক্ত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনেও তিনার যে ভূমিকা, এটা অসীম। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন, এখনো আছেন। তিনি নির্বাচনে পদপ্রার্থী হয়ে জামাতের জোটের সাথে আছেন। আহাদ ভাই, আপনার মার্কা তো শাপলাকলি, তাই না? জি জি, শাপলাকলি। জি, আপনার আসনের নামটা বলেন, কি অবস্থা আপনার এলাকায়? জি, আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর 5 আসন থেকে আসন নাম্বার 10 লড়ছি। জামাত এনসিপি জোটের এনসিপির প্রার্থী হয়ে শাপলাকলি মার্কায়। আমার এখানে, আমি যখন আপনার সাথে কথা বলছিলাম, আমাকে যখন লিঙ্ক পাঠানো হচ্ছিল, তখনই আমার এখানে আওয়ামী লীগের একজন আজকে সন্ধ্যার পরে টাকা দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছিল। তো ঠিক ওই সময়ে আমাদের ছাত্র শিবিরের, আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি, এখন জামাত ইসলামের আমার কেন্দ্রের এজেন্ট হিসেবে আছেন, সে ভিডিও করছিল এবং এই ভিডিও করার দেখে তারা বুঝতে পারে যে সে ভিডিও করে। পরবর্তীতে তাকে ফোন করে অন্য একটা নাম্বার থেকে তাকে আরেকটা বাসায় নিয়ে যাওয়া হয়। তো সে অন্য নাম্বার থেকে যেহেতু ফোন করা হয়েছে, সে বুঝতে পারে নাই। তার বাসায় গেলে তাকে বেধড়ক মারধর করা হয় এবং এটা 10 মিনিট আগের ঘটনা। আমরা প্রশাসনকে জানিয়েছি। আমি প্রশাসন, এসপি, সার্কেল সবাইকে জানিয়েছি। আমরা কনসার্ন যে আমার এখানে, আমার আসনে আওয়ামী লীগের যারা ছিল আগে, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত মামলা হয়েছিল। জুলাই আগস্ট মাসে অভ্যুত্থানের সময় আমাদের যারা অভ্যুত্থানের শক্তি ছিল তাদেরকে মারধর করেছে। তারাই আবার ফিরে এসে একটা নির্দিষ্ট দলের হয়ে ভোট চাচ্ছে। ব্যাপারটা খুবই অ্যালার্মিং। আসলে দেশের যখন আমরা একটা ক্রান্তিকাল পার করছি, একটা স্টেবল ফেজে, ইলেকশন পরবর্তী সময়গুলোতে আমরা আসলে কাজ করার চেষ্টা করছি, কিভাবে স্টেবল করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া যায়। ঠিক একই সময় এসে আমার কাছে মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্র চলছে। তো আমরা খুবই কনসার্ন এবং আমরা আরো আমার আসনের যেটা ব্যাপারে আমরা দেখছি যে আমাদের যারা জোটের বিভিন্ন নেতাকর্মী আছে, আমাদের নারীরা যারা আছে, তাদেরকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ইভেন এটাও বলা হচ্ছে যে আপনাদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে। এটা আসলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যারা বিপক্ষ শক্তি তারা এগুলো করছে। এবং আমার ব্যানার বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হয়েছে, বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে, বিলবোর্ড ভেঙে দেওয়া হয়েছে, আমার ব্যানার পুড়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আসলে খুবই অ্যালার্মিং। এবং আমরা যখন নতুন বন্দোবস্তের কথা বলছি, ঠিক সেই সময় এসে আবার একটা রাজনৈতিক দল যদি পুরনো বন্দোবস্তে যায় এবং ঠিক একই ফ্যাসিবাদী কায়দায় যদি একইভাবে আসলে আগের মতো করেই মাসল পাওয়ার শো করে, হুমকি দেয় আমাদের নেতাকর্মীকে, তাহলে এটা খুবই দুঃখজনক। আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যাতে সংযত হয় এবং তাদের যে হায়ার অথরিটি আছে তাদেরকে ইনফর্ম করতে চায় যে আপনারা রুট লেভেলে যদি নেতাদের কন্ট্রোল না করতে পারেন, তাহলে আরো বিশৃঙ্খলা বাড়বে। এবং নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট দখলের যে একটা পায়তারা চলছে, আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে, আমরা সবাইকে বলছি যে ভোট কেন্দ্রে তাড়াতাড়ি আসবেন, সকাল সকাল ভোট দেবেন এবং ভোট কেন্দ্র পাহারা দিবেন। তো তাদের নেতা কর্মীদের কাছ থেকে শোনা যাচ্ছে তারা ভোট কেন্দ্র, এবং একটু আগে আমার কাছে একটা নিউজ এসেছে, কতটুকু সত্য জানি না, যে ভোট আগের দিন রাতের বেলায় ব্যালট পেপারে 500 করে ভোট ব্যালট পেপার ঢুকানো হবে, এরকম একটা নিউজ। যদিও উড়ো নিউজ মনে হয়েছে, বাট এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং প্রশাসনকে বলবো যে আপনারাও এই ব্যাপারগুলো আমলে নেবেন। ভাই, আপনারা নির্বাচন শুরুর আগে আপনারা ব্যালট বাক্স চেক করে নেবেন। নির্বাচনের পরে ব্যালট বাক্স যেটা ভরে যাবে, সেটা যেখানে দিচ্ছেন সেখানে আপনাদের লোক থাকবে। প্রতিটা জায়গায় আপনাদের লোক থাকতে হবে। কেন্দ্র থেকে রেজাল্ট নিয়ে তারপরে বের হবেন। এটা আপনার যেখানে যাদের যাদের দায়িত্ব দেওয়া আছে। এবং আমি যতটুকু জানি যে শুধু আপনি না, এনসিপির যে জায়গাতে এনসিপি কেই করা হয়েছে, নাহিদ ইসলাম থেকে শুরু করে পাটোয়ারি, আপনারা সবাই, সব জায়গাতেই জামাত ইসলাম তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে আছে এবং তারা আপনাদের জন্য কাজ করছে। আপনার এখানে নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। সো তারা আপনার জন্য থাকবে মাঠে। আপনার বিশাল যে কর্মী বাহিনী আছে তাদেরকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখবেন যে কোনো কেন্দ্রে কেউ রেজাল্ট না নিয়ে সেখান থেকে সরবে না, এবং কোনো মানুষ যেন কাউকে জোর করে কেউ কাউকে দিয়ে যেন ভোট যেতে না পারে। ভাই, এই দেশের মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সো কালকে পরশুদিন তাদের সেই রায় তারা জানিয়ে দেবেন। আর ভাই, আপনি আপনার কাজ করুন, ইনশাল্লাহ কথা হবে বিজয়ের পরে। আপনি চলে যান। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি। যে বিষয়টা বলে আপনাদেরকে শেষ করব যে জামাতে ইসলামী
তাদেরকে এই জোটকে কেন ভোট দেওয়া হবে সেটার যদি নাকি অনেকে অনেক প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলাম তারা হচ্ছে গুপ্ত বাহিনী, তারা গুপ্ত থেকে এতদিন নির্বাচন করেছে। হ্যাঁ, তারা তো তাদের কিছু কৌশল তো অবলম্বন করেছে, সেই কৌশল অবলম্বন করার জন্য তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা বাস্তবায়ন করেছে 5 তারিখে। কিন্তু যদি এর বাইরে যদি নাকি বলা হয় যে প্রকাশ্যে থেকে কারা সবচাইতে বেশি রাজনীতি করেছে, সেটা কি বিএনপি নাকি জামাত? এই জামাতের 11 জন মানুষকে একদম প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে, একদম কোনো কারণ ছাড়া একটা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। এই দলের শত শত মানুষকে, এদেরকে মানুষই মনে করা হতো না, এরা রোহিঙ্গাদের চাইতে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে বাংলাদেশে ছিল। এদেরকে পেলেই মেরে ফেলা জায়েজ, সেটা নিয়ে নিউজ হয় না, পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, কোনো অভিযোগ হয় না, কোনো কিছু না। এদেরকে এমন 2013 সাল থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে এই দলটা গিয়েছে। এই দলের এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তারপরে দেলোয়ার ভাই, তারপরে হলো গিয়া এই যে যিনি আজকে জামাত ইসলামের আমির আছেন, রিমান্ডের পর রিমান্ড এর মধ্য দিয়ে তারা গিয়েছে। তারা দেশ থেকে কেউ পলায় যায় নাই, দেশের বাইরে যাওয়াও কেউ বসে নাই। আমরা তো তাও সুবিধাজনক, আমরা রাজনীতি করি না যদিও, তারপর আমরা তো সুবিধাজনক অবস্থায় চলে আসতে পেরেছি, তাদেরকে দেশে বসে রাজনীতি করতে হয়েছে। তো তাদের সাথে যদি তুলনা করা যায় অন্য যে দলগুলো আছে, তাদের যদি পড়াশোনার কথা বলে অনেকে বলে থাকেন, আমি খুব হাস্যকর ভাবে একজন নেতার বক্তব্য শুনছিলাম যে বিএনপি হচ্ছে মেধার ভিত্তিতে এই করে। আমার চুয়াডাঙ্গার কথা বলি, যাকে আপনারা একটু আগে দেখেছেন, সংসদ সদস্য প্রার্থী, তিনি একজন অ্যাডভোকেট। তিনার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি ক্লাস 5 পাস, শরীফুজ্জামান শরীফ। তো এই যে ব্যবধান আরো অনেক জায়গাতেই আছে, আমরা অনেক জায়গার কথা বললে আবার উপরে চলে যাবে, সেগুলো না বললাম। তো পড়াশোনার বহরে আমার এখানে যে কজন আসলো, উনি একজন ডক্টর, আগে মোবারক ভাই আসলেন, তিনি একজন ডক্টর। জামাত ইসলামের সর্বোচ্চ প্রার্থী, অনেকেই বলেছেন না সর্বোচ্চ প্রার্থী সাহেব, উনি বলেছেন ডিবেট করার জন্য। এতে আবার অনেকের কষ্ট হয়েছে যে ওনার সাথে যায় না, কাদের নাকি যায় না। তো তারা কতটুকু পড়াশোনা করেছেন, ডক্টর শফিকুর রহমান কতটুকু পড়াশোনা করেছেন, এটা কিন্তু আমরা জানি। এখন এটা নিয়ে এত বেশি করার কিছু নাই। যাই হোক, প্রিয় দর্শক, আমি সব যেটা বলে শেষ করতে চাই যে এই দেশটা আপনার আমার, এই দেশের এই এত বছর পরে নির্বাচনে আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই সুযোগটা আমার বিশ্বাস আপনারা কাজে লাগাবেন, সাহস করে ভোট কেন্দ্রে যাবেন। আপনার চোখের সামনে যদি কোনো অপকর্ম, কোনো অনিয়ম হয়, সেটার বাধা দেবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা সবাই মিলে যদি নাকি সেটার প্রতিবাদ করেন, আপনার সামনে এসে কেউ দাঁড়াতে পারবে না। আগামী পরশুদিন যা হবে, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সেই ইতিহাসের সাক্ষী হবে যে এই দেশে লুটপাট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এক হয়েছে। এবং আগের সেই বস্তা পচা রাজনীতি, 5 কোটি টাকা খরচ করে 50 কোটি টাকা লুটপাট করা হবে, সেই রাজনীতি এই দেশে আর চলতে দেওয়া হবে না। এর মাধ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি হবে। 5 তারিখের পরে যেই অসমাপ্ত কাজগুলো ছিল, জামাত ইসলামের নেতৃত্বের এই বাংলাদেশের পক্ষের শক্তির এই নির্বাচন তাদের সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে। যারা তখন আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। সবার কাছে আবার অনুরোধ থাকবে, দাঁড়িপাল্লা এবং শাপলা কলি মার্কা